আসসালামু আলাইকুম। অদ্ভুতুরের ৩৩৭তম এপিসোডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে এলাম আজ আপনাদের মাঝে আরো একটি নতুন এপিসোড নিয়ে এবং যথারীতি নিয়ে এলাম বেশ কয়েকটি ভয়ের ঘটনা। এর মাঝে ১ম যে ঘটনাটা শেয়ার করব সেটা কিন্তু বেশ ভয়ের। মানে আমি যখন এই ঘটনাটা পড়ছিলাম তখন গভীর রাত ছিল এবং আমি ঘটনাটা কল্পনা করে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। বেশ লাগছিল। তো আমি তখনই চিন্তা করছিলাম এটাই ১ম শেয়ার করতে হবে। যাই হোক, এখন আর কথা না বাড়িয়ে চলে যাব ঘটনায়। আসলে নিয়ে আসবো ১ম ঘটনাটা, যেটা আমাদের সাথে শেয়ার করেছে পাভেল রাজশাহী থেকে। তো আমি রাজশাহীর পাভেলের ঘটনাটা ১ম এই শেয়ার করব। এখন চলে যাব পাভেলের ঘটনায়, আমার মতো করে শেয়ার করব। সাথেই থাকুন। এই ঘটনাটি পাভেল শুনেছিলেন তার এক দুঃসম্পর্কের মামার কাছে, তার নানা বাড়ি গিয়ে ছোটবেলায়। তো সেটিকেই তিনি মনে করে খুব সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করেছেন, আর আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি পাভেলের সেই ঘটনাটাকে আমার মতো করে প্রেজেন্ট করব। পাভেলের নানা বাড়ি হচ্ছে খুব সুন্দর একটা গ্রাম, বেশ সুন্দর সাজানো গোছানো একটা গ্রাম। পাভেল যখন এটা শুনেছেন তখন ২০০০ সালের আশেপাশের সময়, কিন্তু ঘটনার সময়কাল হচ্ছে ৭০-এর দশক। তো সেই সময় সেই গ্রামে একজন যুবক বাস করতো যার নাম ছিল কামাল। কামালের বাবা মা গত হয়েছেন অনেক বছর আগে, বেশ অনেক বছর আগে। তার একমাত্র পরিবার, তার নিকটতম পরিবার হচ্ছে তার বড় ভাই। সেই বড় ভাই থাকতেন শহরে, আর তিনি মাসে ২ বার আসতেন, এসে কামালের সাথে কথাবার্তা বলে যেতেন। এবং বড় ভাই খুব ইচ্ছা ছিল, যেহেতু তাদের এই বসত ভিটা যেখানে তাদের বাসা, সেই ভিটায় কামাল একা থাকে, তার ইচ্ছা ছিল কামালকে তিনি বিয়ে শাদী দিয়ে এস্টাবলিশ করবেন এখানে। তো তিনি সেভাবেই চিন্তাভাবনা করছিলেন। আর তাদের কিছু জমি জমা ছিল, তাদের যে বসত ভিটা তার পাশে যে জায়গাটা নেমে গেছে ওইখানে তাদের কিছু জমি জমা ছিল। তো সেই জমিতে কামাল ফসল করতেন। আর এছাড়াও আরও যে জমি ছিল সেগুলো তারা লিজ দিয়েছিল মানুষকে, বর্গা দিয়েছিল। তো সেগুলোর থেকে কিছু আসতো। তো কামালের ভালোই কেটে যেত সেই জমি জমা থেকে ফসল করে, এবং তার বড় ভাই কিছু তাকে দিত। এই দিয়ে একলা মানুষ ভালোই চলতো। আর কামাল বিকেলবেলা চলে যেতেন, তাদের নৌকা ছিল, পারিবারিক নৌকা, এবং বাসা থেকে বেশ খানিকটা দূরেই, মানে তাদের বাসা থেকে বের হয়ে বিশাল ফসলের মাঠ, এবং তারপরে ওই পাশে নদী। তো সেই নদীর সংকীর্ণ অংশে তারা নৌকা বেঁধে রাখত। তো কামালদের নৌকা ছিল, সেই নৌকা নিয়ে কামাল বেরিয়ে যেতেন, মাঝে মাঝে মাছ ধরতেন। তো মাছ ধরে তার নিজের চাহিদা তো মিটতো, আবার বেশি ধরতে পারলে তিনি বিক্রিও করতেন। তো এইভাবেই চলতো কামালের সময়, এবং কামাল বেশ সুখী ছিলেন। তো একদিনকার ঘটনা, কামাল এরকম দিনের বেলা তার কাজকর্ম সেরে ভাল লাগতেছিল না তার, বিকালের পরে তিনি বের হয়েছেন, ফসলের মাঠ ধরে যাচ্ছেন, তার জাল, তার বড়শি এগুলো সাথে নিয়ে। তার ইচ্ছা হচ্ছে মাছ ধরবেন, বেশ রাত পর্যন্ত মাছ ধরবেন। যদি ভালো মাছ টাছ পান তাহলে তিনি ওই নৌকার মধ্যেই রান্না বাড়া করে খাবেন, খেয়ে ওখানে ঘুমাবেন। আজকে আর তিনি ওই মাঠ পার হয়ে ব্যাক করবেন না রাতে। তো এই চিন্তা করে কামাল যাচ্ছেন, এবং ফসলের মাঠের মধ্যে দিয়ে যাচ্ছেন, বেশ ভালো লাগতেছে। বিকাল তখন গড়ায় গেছে, খুব সুন্দর একটা পড়ন্ত বিকেলের আলো এসে পড়ছে ফসলের মাঠে। ফসলের মাঠগুলো বাতাসে দুলতেছে, খুব সুন্দর লাগতেছে তার কাছে। এবং দূরে তিনি দেখতে পাচ্ছেন যে ওই নদীর একটা রেখা ওদিক দিয়ে গেছে, ওইটা দেখা যাচ্ছে নদীটার একটা আবছা রেখার মতো মনে হয়। তো যাই হোক, হাঁটতে হাঁটতে একসময় এই ফসলের ঘ্রাণ নিতে নিতে তিনি পৌঁছায় গেলেন তার নৌকার কাছে, যে দেখলেন যে আরও একটা নৌকা বাঁধা আছে, ছলাৎ ছলাৎ করতেছে, বাড়ি মারতেছে পাড়ে এসে। তো গিয়ে তিনি হেঁটে গিয়ে নৌকার মধ্যে জিনিসপত্র রেখে নৌকাটাকে নিয়ে বের হয়ে গেলেন নদীতে। নদীতে যে তিনি দেখতেছেন কোথায় তিনি মাছ মারবেন, চিন্তা ভাবনা করতেছেন। তার ইচ্ছা বড়শি দিয়েও মাছ ধরা এবং জালও ফেলা, মানে দুইটাই তার ইচ্ছা আছে। মানে যখন যেটা ভালো লাগে আর কি, তিনি সব রকমভাবে মাছ ধরতে অভ্যস্ত ছিলেন। তো যাই হোক, তো বেয়ে বেয়ে যাচ্ছেন নৌকা, সামনে যেতে যেতে তিনি একটা জায়গা বেশ পছন্দ ছিল তার। এটা হচ্ছে নদীর একটা অংশে নদীটা মোটামুটি একটু সংকীর্ণ হয়ে গেছে, কিন্তু সেইখানে অনেক গাছপালা নদীর দুই পাশে। এক পাশে হচ্ছে একটা মানে এরকম মানে পাড়ের মধ্যে ঘাস হয়েছে উঁচু উঁচু, এবং তারপর বেশ সামনে গেলে গাছগাছালিতে ভরা, মানে একেবারে বনের মতো। আর আরেক পাশে ওইখানে একটা বাংলো আছে,
ওইখানকার একজন লোক ছিলেন, বেশ সম্মানীয় লোক, তার একটা বাংলো ছিল ওইখানে। ওই বাংলোটা এখন পরিত্যক্ত হয়ে আছে, মানে কোনো একটা কারণে, তাদের পারিবারিক কোনো সমস্যার কারণে, মানে দেখা যাচ্ছে যে মানে রাতারাতি তারা ওখান থেকে চলে যায়। তো তাদের একজন কেয়ারটেকার আছে যে ওইটা এখন দেখাশোনা করে, কিন্তু এই বাংলো পরিত্যক্ত হওয়ায় ওই জায়গাটাকে বেশ রহস্যময় মনে হয়। মানে কামাল অনেকবারই রাতের বেলা আশপাশ দিয়ে গেছে মাছ ধরতে, তো সে তাকায় থাকে, তার কাছে অন্যরকম লাগে। বিশেষ করে যখন ওই যে জ্যোৎস্না রাত হয়, তখন এই জ্যোৎস্নার আলো এসে ওই বাংলোর যে জানালা ওগুলো সার্সিতে পড়ে, মানে অন্যরকম লাগে, বেশ মানে রহস্যময় একটা অন্যরকম পরিবেশ। যাই হোক, কামাল আবার এটা খুব এনজয় করে, সে ওই জায়গায় তাকায় দেখতে দেখতে, এবং সে অনেক কথা শুনছে ওখানকার সম্বন্ধে, যে এই বাংলো দিয়ে রাতের বেলা কে হেঁটে বেড়ায়, জমিদারের স্ত্রী নাকি এখানে কি একটা সাধনা করতো, মানে অন্যরকম অনেক ব্যাপার স্যাপার সে শুনছে। যাই হোক, ওগুলো সে কমই গায়ে মাখে, তার মূল উদ্দেশ্য হচ্ছে মাছ ধরা। কারণ ওই বাংলোর ওদিক দিয়ে গেলে সামনে যে ঘন বন আছে এই পাশে, ওই পাশে নাকি বড়শি ফেললেও ভালো মাছ ধরা যায়, জাল ফেললেও ভালো মাছ ওঠে। তো ওই আশাই কামাল এদিকে আসছে। তো সে যখন নৌকা বাইতে বাইতে এখানে চলে আসছে, তখন সন্ধ্যা হয়ে গেছে। সে তার নৌকার মধ্যে হারিকেন জ্বালায় নিল। তো হারিকেনের আলোয় ছইয়ের ভেতরটা আলোকিত হয়ে আছে। সে দেখতেছে নৌকা আস্তে আস্তে সামনে যেতে যেতে চলে আসলো ওই বাংলোর কাছাকাছি, মানে সে এখন বাংলোর প্যারালালি আছে। তাকায় দেখতেছে যে একেবারে অন্ধকার হয়ে যাচ্ছে, ওর মধ্যে বাংলোটা দেখা যাচ্ছে। তো কামালের কাছে মানে খুব অন্যরকম লাগছে দেখতে। যাই হোক, দেখতে দেখতে সে চলে আসলো আরও সামনে, ওই বাংলো ছাড়া একটু সামনে চলে আসলো। তো ওইখানে এসে নৌকাটাকে একপাশে ভিড়ায় সে বসে চিন্তা করলো যে একটু চা খাই। সে তার ওখানে কুকার আছে, কেরোসিনের কুকার, চিন্তা করলো একটু চা বানায় খাই, তারপরে মাছ ধরবো। তো বসে সে ওখানে যে চা তৈরি করলো, চা তৈরি করে আস্তে আস্তে চা খাচ্ছে আর তাকাচ্ছে। এর মধ্যে রাতটা আরও ঘনায় গেছে, মানে সন্ধ্যা ঘনায় রাত নামছে, আকাশের লালিমাও মুছে গেছে, চারিদিকে অন্যরকম শব্দ একটা। তো কামাল ওয়েট করতেছে চাঁদ ওঠার, দেখতেছে চাঁদ উঠতেছে না, মেঘে আকাশটা ছেয়ে যাচ্ছে। তো কামাল চিন্তা করলো এটা কি হলো, মেঘ ছেয়ে যেতেছে, পরে কি বৃষ্টি টিষ্টি হবে নাকি? বেশ খানিকটা তো চলে আসছে বাড়ি থেকে, আবার এত দূর বেয়ে যাবো ওই জায়গায়, আর মাছ ধরারও তো ইচ্ছা। যাই হোক, এগুলো ভাবতে ভাবতে সে প্রথমেই জাল ফেলার সিদ্ধান্ত নিল, জাল ফেললো। তো অন্ধকার রাত, যেহেতু আকাশে চাঁদ নাই, মেঘে ঢেকে আছে চারিপাশ, আর এর মাঝে হারিকেনের আলো কেমন যেন একটু রহস্যময় লাগতেছে, এবং দূরে ওই বাংলোটার ওই উঁচু উঁচু দালানগুলো দেখা যাচ্ছে। তো পুরো জায়গাটা জানি কেমন লাগতেছে। এর মাঝে সে জাল তুলতেছে, যে ওই জালের কাঠি ক্যাট 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 বাড়ি লেগে শব্দ করতেছে, এবং জাল একটা টানার শব্দ পাওয়া যাচ্ছে, মানে অন্যরকম। রাতের বেলা এই গাছপালার ভেতর থেকে ঝিঝি পোকা ডাকতেছে, মানে একেবারেই ডিফারেন্ট একটা জিনিস। তা কামালের কাছে বেশ ভালো লাগতেছে। সে জাল তুলে মাছ বের করবে কি, তার কাছে মনে হচ্ছে মুহূর্তটাই এনজয় করার জিনিস, এগুলোই সে এনজয় করতো। এবং সে যদি একা থাকতো, তার কাছে এই একাকিত্বের ভেতরে নতুন নতুন কিছু জিনিস সে আবিষ্কার করে নিত আনন্দ পাওয়ার মতো। যাই হোক, জাল তুলে ফেললো, জাল তুলে দেখলো জালে বেশ কিছু ছোট ছোট মাছ উঠছে। তো সেই মাছগুলোকে সে ওখান থেকে করে নিতেছে, এবং এগুলো নদীর ছোট মাছ, খুব মজার। তো সে নিয়ে তার ওই যে নৌকার পাটাতন ছিল ওখানে তলে ঢুকাই দিতেছে সব। তো সেগুলো ঢুকাই দিয়ে সে আবার জাল ফেললো, আবার তুললো, ছোটো ছোটো মাছ উঠতেছে। তো সে চিন্তা করলো যে এইবার বড়শি দিয়ে ট্রাই করি, বড় কোনো মাছ পাই কিনা। জালে কোনো বড় মাছ ওঠে নাই। তো যাই হোক, জালটাকে সরায় রেখে সে বড়শিতে আদার পরায় বড়শি ফেললো, এবং বড়শি ফেলার সময় সে নৌকাটাকে আরেকটু সাইডে নিয়ে গেল। ওইখানে বেশ কিছু গাছপালার মানে একদম মানে আচ্ছাদন আছে, মানে একদম নদীর এই পাশে চলে আসছে গাছপালাগুলো। তো ওখানে বসে মারলো, একদম ছায়ার মধ্যে, অন্ধকারের ছায়ার মধ্যে টপ করে তার বড়শি পড়লো। হ্যারিকেনটা নিয়ে এসে সে বসলো সামনে, বসে সে ওয়েট করতেছে। বেশ খানিকক্ষণ ওয়েট করার পর হঠাৎ করে তার এই বড়শিতে নাড়া পড়লো, এবং দেখলো যে বেশ সেরকম সুতা নিয়ে যাচ্ছে। তো সে তাড়াতাড়ি দেখলো কি, খেলাটা শুরু করলো, বড়শিটাকে এরকম টানতেছে, আর এই পাশে হারিকেনটাকে আরও সামনে নিয়ে আসছে দেখার জন্য কি ব্যাপার। যেইভাবে টানতেছে তার বড়শি, তার কাছে মনে হলো বড় কোনো মাছ আসছে। বেশ খেলাইতেছে তার সাথে, এবং সে ভয় পাচ্ছিল যে ছিঁড়ে নিয়ে চলে না যায়। তো অনেক খেলাচ্ছে সে। কামালও বেশ ভালো একজন মানে বৈশাল, সে ভালোই মাছ ধরতে পারে। তো অনেকক্ষণ ধরে এরকম চেষ্টা করতে করতে মাছটাকে কাছে নিয়ে আসলো ফাইনালি। তো সে দেখলো প্রথম লেজের বাড়িটা, পানির মধ্যে ধপাস করে লেজের বাড়ি দিল মাছ। তো সে বুঝতে পারলো বেশ বড় মাছ, এবং সে ধারণা করে নিল মাছটার মানে মোটামুটি 3-4 কেজি তো হবেই মিনিমাম। তো সে আর একটু খেলতে 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 সামনে নিয়ে আসলো, এসে দেখলো যে মানে মাছ এরকম উঠে নড়তেছে পাশ থেকে, এবং হারিকেনের আলো ফেলে বুঝলো যে এটা বেশ বড় মাছ, মানে প্রায় 4 কেজি ওজন হবে। এটা একটা গজার মাছ সে দেখতে পারছে। তখন কি করবে, তার ওইখানে এরকম ছিল মাছ ওঠানোর জন্য, এরকম জালের মতো 3 কোণা একটা ঝাঁপির মতো জাল ছিল। তো ওইটা পানির নিচে দিয়ে সে মাছটাকে তুলে ফেললো। মাছ নড়তেছে ঝাঁপির মধ্যে, এরকম করে নড়তেছে। সে টেনে তার এনে খুব খুশি,
দুই হাতে মাছ ধরে সে মানে তার খুব মানে মজা লাগলো যে এরকম এত বড় একটা মাছ প্রায় 4 কেজির মতো ওজন হবে সে বুঝতে পারতেছে। এই সময় মেঘ ডাকলো, গুরু গম্ভীর মেঘ, গ্রুম গ্রুম করে মেঘ ডাকতেছে মেঘের উপরে, এবং আকাশের মধ্যে দেখলো বিজলিও চমকাইলো পিছনে। তো বুঝলো যে ঝড় বৃষ্টি আসতেছে। তো তাড়াতাড়ি মাছটাকে সে রাখলো, তার ওই পাটাতনের নিচেই রাখলো। মাছ লাফাচ্ছে, ঠাপাস ঠাপাস করে লাফাচ্ছে নিচে। তো সে চিন্তা করলো আবার ফেলি, যদি মাছ আরেকটা পাই বা আরও যদি পাই, সে আবার বড়শি ফেললো। বড়শি ফেলে বসতে কিছুক্ষণের মধ্যে আবার তার টান পড়লো সেই বড়শিতে, আবার খেলানো পালা, এবং বুঝলো যে এই বেশ বড়ই। এবার টানতে টানতে মনে হলো যে আরও শক্তিশালী, আরও বড় মাছ হবে। তো অনেক খেলতে খেলতে সে মানে মাছ, সে ভয় পাচ্ছিল ছিঁড়ে চলে না যায়। তো এরপরে সে যখন কাছে আনলো, ওই লেজ দিয়ে বাড়ি মারতো, তখন সে দেখলো আরও বড় একটা মাছ, এবং আরও কাছে টেনে বুঝলো যে এইটাও গজার মাছ। তো তার কাছে তো একেবারে অন্যরকম অবস্থা। এর মাঝে বৃষ্টি, ঝুম করে নামলো বৃষ্টি। তো সে দেখলো যে মাছ তো চলে যাবে, মাছ এরকম করে মানে নাড়া দিচ্ছে একদম কাছে এসে, মানে সুতা ছিঁড়ে চলে যাবে, বড়শি ছিঁড়ে চলে যেতে পারে। সে তাড়াতাড়ি ওই জাল দিয়ে ফেললো ওখানে। জাল দিয়ে মাছটাকে তুলতে যেয়ে বুঝলো যে এটা আরও বড় হবে, এটা মনে হয় 5 কেজি হবে। তুলে সে মানে এটা পড়ে যেতেছিল, তার ওই যে লাঠি দিয়ে মানে ওই যে জালটাই করা, ওই মাছের ঝাঁকুনি দিয়ে মনে হচ্ছে ওটা ভেঙে পড়ে যাবে কট করে। যাই হোক, অনেক কষ্টে তুলে আনলো, এনে সে ওই নদীর তার যে নৌকার পাটাতনে ফেললে, এর মধ্যে জম বৃষ্টি শুরু হয়েছে। তো সে তাড়াতাড়ি পাটাতনের উপরে ওই যে কাঠের ঢাকনা দিয়ে সে জালটাকে এই পাশে রেখে, ওই 3 কোনা জালটাকে এই পাশে রেখে ছাউনির ভিতরে চলে আসলো। এসে দেখতে তার শরীর পুরো ভিজে গেছে, গোসল হয়ে গেছে এতটুকু পানিতেই, মানে এখন যে দাঁড়ায় ছিল। চিন্তা করলো এখন কি করবে, এবং বেশ কড়কড় শব্দে বাজ পড়তেছে, বেশ মানে কড়া অবস্থা বৃষ্টির, এবং নদীর পানিতে বড় বড় ঢেউ উঠতেছে। তো চিন্তা করলো যে এই পাড়ে তো আমি বসে আছি, এখানে তো বন বাজার, আর কিচ্ছু নেই, এখানে নেমেও আমি কোথাও যেতে পারবো না। আর তার কাছে মানে খুব একটা ভালো লাগতেছে না। চিন্তা করলো যে আমি এক কাজ করি, মাছ তো 2টা পাইছি, তার পরিচিত মানুষ আছে, ওই যে কেয়ারটেকার, ওই যে বাংলোর যে কেয়ারটেকার আছে, তার সাথে তার পরিচয় আছে জয়নাল সাহেবের সাথে, যে জয়নাল চাচা বলে সে। তো চিন্তা করলো যে জয়নাল চাচার বাসায় চলে যাই, মাছ 2টা নিয়ে যাই, আর ছোটো মাছও নিয়ে যাই, উনি যা রাখবে, রান্না বাড়া হোক। জয়নাল চাচার ছেলে যে আছে মবিন, তার সাথেও তার ভালো পরিচয় আছে। যাই হোক, সে নৌকা নিয়ে ওইদিকে ঘোরানো শুরু করলো, ওই বাংলোর দিকে। তো যাচ্ছে, বড় বড় ঢেউ উঠতেছে এর মধ্যে, নদী কিন্তু এখানে বেশ সংকীর্ণ, কিন্তু তারপরে বড় বড় ঢেউ, তার মানে নৌকা বেশ দুলতেছে এরকম। তো সে বুঝলো যে সিচুয়েশন খারাপ, মানে ঝড় বৃষ্টি আরও বেশি হবে। তো এক সময় সে নদীর ওই পারে চলে আসলো, বাংলোর এখানে এনে সে নৌকাটাকে টেনে উঠে একদম অনেকখানি উপরে নিয়ে আসলো, যাতে ওই পানি বেড়ে গেলে বা জোয়ার আসলে যাতে আবার ভেসে না যায়। তো ওইখানে নিয়ে টেনে একদম উপরে নিয়ে ওই জায়গায় সে তার যে অ্যাঙ্কর আছে, অ্যাঙ্কর দিয়ে আটকায় দিয়ে বুঝলো যে এখন তার নৌকা যাবে না। তো সে ওই মাছগুলাকে বাঁধলো, ওই নৌকার মধ্যে সুটলি ছিল, বড় মাছ 2টা সুটলি দিয়ে বাঁধলো, আর ছোটোগুলাকে সেরকম হাঁড়িতে উঠায় সব কিছু নিয়ে, হারিকেনটা সহ, বৃষ্টি পড়তেছে, সে রওনা দিল ওই জয়নাল যে আছে ওনার বাসার দিকে। তো তিনি বুঝতেছে যে জয়নাল চাচার বাসায় গিয়ে মাছ টাছ নিয়ে গেলে তারা খুব খুশি হবে, সে বুঝলো, কারণ জয়নাল চাচা, তার স্ত্রী আর তার ছেলে থাকে ওখানে। তো সে হাঁটতে হাঁটতে যাচ্ছে এবং বাংলোর দিকে তাকাইতেছে, মাঝে মাঝে কড়কড় শব্দে বাজ পড়তেছে, এবং বাংলোটা আলোকিত হয়ে যাচ্ছে। এবং তাকায় দেখে কামাল মনে মনে চিন্তা করতেছে যে এত সুন্দর করে বানাইছিল, এই লোকটা কেন গেল। তখন সে চিন্তা করতেছে যে যতটুকু শুনছিল যে এই যে বাংলোর যে মালিক ছিলেন, তিনি বড় ব্যবসায়ী ছিলেন, তিনি শহরে ব্যবসা করতেন দূরে, এবং তিনি এখানে আসতেন, সপ্তাহে একবার আসতেন। তখন তার স্ত্রী এখানে থাকতো, তার স্ত্রী নাকি কী সাধনা টাধনা করতো এখানে, যেটার জন্য অনেক সমস্যা গেছিল। অনেকে বলছিল যে তিনি জাদুকরী ছিলেন এবং তিনি জাদু করতেন, এরকম ব্যাপার স্যাপার। তো অনেকে বলছে যে ওনাকে নাকি মানসিকভাবে এই ভারসাম্যহীন করে ফেলছিল ব্যবসায়ীকে। তারপরে আর কি সমস্যা হয়েছে, তারা এখান থেকে চলে গেছে, এবং এটার এখন দায়িত্বে এই জায়গায় আছেন এই জয়নাল চাচা, দেখাশোনা করেন। তার শহর থেকে লোক আসেন, ওই ব্যবসায়ীর লোক এসে যেগুলা তার কাছ থেকে হিসাব কিতাব করেন, বা তাদের মানে টোটাল ব্যাপারটা বুঝে নেন আর কি। তো যাই হোক, এগুলো চিন্তা করতে করতে তাকাইতে সে গেল হাঁটতে হাঁটতে। তো যখন সে হেঁটে চলে আসছে ওই জয়নাল কাকার যে ঘর, একটা আলাদা ঘর ওইখানে, ওইটার কাছে আসতে আসতে সে তাকায়, হঠাৎ দেখলো যে বিজলির একটা চমকে মনে হলো যে জানালার মধ্যে কে দাঁড়ায় আছে, মানে মনে হলো জানালায় মানুষ দেখলো। তো কামালের কাছে অবাক লাগলো, জানালায় মানুষ, মানে এখানে কি মানুষ আসছে, মানে এখানে কেউ এসে উঠছে আবার। এগুলো চিন্তা করতে করতে সে জয়নাল কাকার ঘরে যে দরজা নাক শুরু করলো এখানে, জয়নাল কাকা, মবিন, দরজা খোল, আমি কামাল, বারবার বলার পর তখন বৃষ্টির মানে হ্যাচলা এসে পুরো ভিজে যাচ্ছে। তো এক সময় দেখলো মবিন দরজা খুলছে, জয়নাল কাকার ছেলে, তার বলে, কিরে কি অবস্থা তোর, এরকম ভিজে পড়ে করতে গেলি, তোর হাতে কিটা, তুই মাছ ধরেছিস? তখন বলতেছে যে হ্যাঁ মাছ ধরছি।
দেখ বেটা 2টা মাছ দেখ এরকম, আর ওই যে হাড়ি দেখালো বলে ওর মধ্যে আছে আরও ছোটো মাছ। তো খুব অবাক মবিন, তো একদম বলে, আরে তুই তো কাজ সেরে ফেলছিস, সেটা কি এত বড় মাছ? এই বলে তখন তার বাবাকে ডাকলো, আব্বা দেখে যাও এই কামাল কি নিয়ে আসছে। তো জনাল চাচাও বেরোলে একটু পরে, দেখলো মাছ দেখে পুরো অবাক। তার স্ত্রী ওদিক থেকে উকি দিলেন, দেখে বললেন। তো তখন কামাল বলতেছে যে কাকি এ মাছ রান্না করেন, মাছ খাবো। তো ওই কাকি বলতেছে, মাছ যে বড় বাবা, এ রানতে রানতে তো অনেক রাত হবে, তুমি কি আজকে থাকবা? তো কামাল বলতেছে, হ্যাঁ কাকি আজকে আপনাদের এখানে থাকবো, আপনাদের এখানে খাবো, খেয়ে আপনাদের এনে ঘুমাবো। তো কাকি বলছে, আচ্ছা বাবা যাও, তো হাত মুখ ধুয়ে আসো যাও। তো মবিনকে বললো কামাল, দেয় আমার নিয়ে চল। তো মবিন তখন সাবান সহ নিয়ে গেল কামালকে, নিয়ে যেয়ে সেই তাদের চাপকল ছিল, চাপকলের কাছে মবিন চাপকল চাপতেছে আর কামাল হাত মুখ ধুচ্ছে সেই পানি দিয়ে, আর গল্প করতেছে। আকাশ তো অন্ধকার, চাঁদ নাই, মেঘ বৃষ্টি হচ্ছে, একেবারে মেঘে ঠেকে আছে। তো এর মাঝেই মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। তো বিদ্যুৎ চমকাইলে ওই ফ্ল্যাশে চারপাশে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। কেমন জানি একটা ভীতিকর, ওই পাশে যে মানে গাছগাছালির যে বনের মতো ওই জায়গাটা ভীতিকর লাগতেছে। ওই যে বাংলো বাড়ির ওই পাশেও বিশাল গাছপালা দিয়ে কিন্তু ঘেরা। তো ওই জায়গায় তাকায়, ওইদিকে তাকাচ্ছে, তাকায় তাকায় কামাল বলতেছে মবিনটাকে, এই মবিন তুই ভয়টায় পাস না তোরা? বলে কেন? ওই জায়গা তো কেমন ভয়ঙ্কর দেখতে। বলে যে এই জায়গা ভয়ঙ্কর, এখন কি করার আছে, আমরা তো এখানে থাকি, আমার আব্বা এগুলো দেখাশোনা করে, এখন তো কিছু করার নাই। এই দেখে তো কেমন ভয় লাগে, দেখ এই যে যখন যতবার বিজলি চমকাইতেছে কেমন লাগতেছে। এগুলো বলতে বলতেই কামালের আবার চোখ পড়লো ওই যে জানালার কাছে। ওইখানে সে এইবারও এই বিজলির আলোতে দেখে মনে হলো যে একটা মহিলার অবয়ব দেখলো, অ্যাজ ইফ একটা মহিলা ওখানে দাঁড়ায় থাকলে যেরকম লাগে, চেহারা টেহারা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে শাড়ি পরা কোনো মহিলা ওখানে দাঁড়ায় আছে, বিজলির আলোতে দেখছে। তো সে তখন বলল মবিনকে, এই তোদের এখানে কি মানুষ আসছে নাকি? অন্ধকারের মধ্যে মনে হলো মহিলা দাঁড়ায় আছে বারান্দায়, ওই যে জানলার কাছে, ওই জানলার কাছে। তখন মবিন বলছে, এই তুই হাত দিয়ে এগুলো দেখিস না, হাত মুখ ধরতো তাড়াতাড়ি। তো কামাল ধুইল, একটু অবাক। কামাল বলে, কি ঘটনা কি, তুই এরকম ভয় পাস কেন? তো কোনো কথা না বলে সে চলে আসলো। তারা বাসার মধ্যে অলরেডি তো ভিজা ছিল, কামালকে গামছা দিল মবিন, এবং সে হাত মুখ মুছে টুছে ঘরের মধ্যে ঢুকলো, মানে মবিনের যে ঘরটা ওখানে ঢুকলো। ঢুকে বসে গল্প করতেছে, তা মানে বিভিন্ন এটা ওইটা জিজ্ঞেস করতেছে মবিন কামালকে। তো কামাল বলতেছে, এই তুই ওই জায়গায় দেখানোর পর এরকম করলি কেন, মানে ওখানে কি সমস্যা কি? আমি তো দেখছি এক মহিলা। হ্যাঁ ওইদিকে হাত দিয়ে দেখাস না, ওই জায়গায় উল্টাপাল্টা কথা আছে, জানাস না তুই? বলে কি? এই মানুষ এখানে দেখে, জমিদারে বউরে দেখে ওইখানে, তার অনেকেই দেখে। তো তখন কামাল বলতেছে, তুই দেখছিস? আমি দেখি নাই, আমি অনেক সময় রাত্রেবেলা এখানে শব্দ পাই, অনেকে যেন হেঁটে যায়, শর্ট করে হেঁটে যায়, আমি নুপুরের শব্দ পাই, অনেক কিছু আছে এখানে। আর এই বাসা তো এমনি মানে আমি আমার বাবারে বলছিলাম যে এই চাকরি ছেড়ে দাও, বাবা বলে যে এই বয়সে আর কী কাজ পাবো, এর জন্য বাবা করে না। বাবার ইচ্ছা যে আমি যে পড়াশোনা করছি কলেজ পর্যন্ত, বাকিটা আমি শহরে যে মানে পড়াশোনা করবো, আরও বড় ডিগ্রি নিব। বাবা যতদিন পারে এখানে নির্ভেজাল কাজ করে যেতে চায়, এর জন্য বাবা যায় না। কিন্তু এই জায়গা ভালো না রে বেটা। তো তখন কামাল বলতেছে যে, আর তুই কী করছ, আমার কাছে তো বেশ মজা লাগতেছে, আমার ইচ্ছা করতেছে এনে ঘুরে দেখতে। না ওই নামও নিস না, ঘুরে দেখতে মানে কি বলতে চাস তুই? বলে, না বেটা আমি তো তোদের এখানে শুনছি, তোদের এখানে কি বলে জাদুটোনা করতো, জমিদারের বউ কী সব বলে আছে এখানে। তো তখন মমিন বলতেছে যে, হ্যাঁ আমিও শুনছি এখানে, এবং এখনও মাস 2-3 পর পর কিন্তু আসে, কিছু লোক আসে, এরা রাত্রেবেলা এখানে এসে কি সাধনা টাধনা করে, কি ভোগ টোক দেয়। তো তখন কামালের খুব আগ্রহ হলো শুনতে। বলে, কি ভোগ দেয় মানে? কারে বেটা এখানে কালো ছাগল নিয়ে আসে, তারপর আরও অনেক কিছু নিয়ে আসে, বড় মাছ নিয়ে আসে, আইন এখানে ভোগ দেয়। তো বলে, কি ভোগ দেয়? শুনছি এখানে একটা তাদের একটা এরকম কামরা আছে সাধনার, ওখানে যে এখানে রেখে আসে, কি করে তারা ওখানে অনেক রকম মানে করে অনুষ্ঠান করে, জিনিস করে নিজেরা, এগুলো কাউরে দেখা না, নিজেরা আসে এগুলো করে, নিজেরা চলে যায়। মাঝে মাঝে আমি উকি টুকি দিয়ে দেখছি আর কি এরকম অবস্থা। তো তখন বলে, কি রে ভোগ দিয়ে কি কাজ হয় এদের? কিছু তো মনে হয় এদের ব্যাপার স্যাপার আছে, নইলে কেন দেয়? তো কামাল বলে যে, আমি যাই, আমি যে দেখতে পারি না কিছু। তোর কি মাথা খারাপ, তুই যাবি? তুই আমার সাথে চল। মবিনে বলো, মবিন বলে, আমি কখনোই যাবো না, আমি এখানে থাকি, তোর মাথা খারাপ, আমি এখানে যাবো। কামাল তাকে খুব মানে ইনসিস্ট করতে থাকে। মবিন বলে, আর এগুলো বাদ দে তো, তুই অন্য কথা বল। তো যাই হোক, দুজনে অন্য গল্প করতেছে। তো এক সময় এই গল্প করতে করতে একটু রেস্ট নিতে দেখা যায় ঝিমায় কিছুক্ষণ কামাল। তো তারপরে দেখা যায় যে রান্না হয়ে গেছে চাচির, যে চাচি উনি ডাক দেয় আর কি তাদেরকে খেতে। তো তারা দুজন খায়। তো খেতে খেতেই কামাল মবিনের আম্মাকে জিজ্ঞেস করেন যে, চাচি আপনি যে রান্না করেন, আপনার রান্না করতে ওই দিকে, আপনার ভয় লাগে না? এই বাড়িটা এরকম, আমরা তো শুনছি এখানে ভূত আছে। মানে কামাল নিজের মতোই জাস্ট বলে। তো তখনই ওই চাচি বা মবিনের আম্মা তিনি বলেন যে, আমি তো এখানে বাবা যে কি ভয়ে থাকি, এরা বাপ বেটা তো বুঝে না। আমি রান্না করে ওখানে রান্না করতে থাকি, মনে হয় যে আমার জানলা দেখে আমার দেখতেছে।
মানে অন্যরকম। এই যে তোমরা গল্প শোনো না, জানলা দিয়ে হাত বাড়া দেয় মাছের জন্য, মনে হয় যে এরকম কেউ কিছু নিয়ে যাবে এখান থেকে, চায় আমার কাছে অন্যরকম। আমি শ্বাস ফেলানোর কত শব্দ শুনছি, মানে একেবারে অন্যরকম, অনেকে শ্বাস ফেলতেছে জানলার ওই পাশে, আমি ভয় আর জানলা খুলি নাই এরকম। তো শুনে কামাল একটু অবাক, আসলেই? বলে যে হ্যাঁ, আমি রাতে বসে বসে এখানে রান্না করতে তো চুলোয় ফুক দিচ্ছি, দিয়ে চোঙ্গা দিয়ে ফুক দিচ্ছি, এই ফুক দিচ্ছি, আমার মনে হয় যে আমারে শোনায় শোনায় কে ফুক দেয় জানলার পাশ থেকে, মনে হয় আমি এখান থেকে ফুক দেয়, সেও ফুক দেয়। আমার এখানে আগুন লক লাকায় ওঠে, ফু দিলি বেড়ে ওঠে এখানে আগুন, আর ওইখান থেকে মনে হচ্ছে যে ওখান থেকে নিঃশ্বাস ছাড়তেছে জোরে জোরে, এরকম একটা অবস্থা। এই 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 যে আমার রান্নাঘরের এইখানে যে দরজাটা আছে, এই দরজার মধ্যে কয়দিন যে নক করে গেছে। তো তখন জয়নাল সাহেব আবার তাকে বলে যায়, চুপ থাকো, কি বলো উল্টাপাল্টা কথা, এইসব কথাবার্তা বলতে হয় না মানুষরা, এসে আমি এখানে দেখাশোনা করি, তুমি এগুলো কি বলতেছো। তো তখন ওই চাচি এবার চুপ করে গেলেন। তো কামাল আর কিছু বললো না, খাওয়া দাওয়া করে উঠলো, উঠে মবিনের সাথে গল্প করতে করতে আসলো, বললো যে বাসার সামনে আয় দাঁড়াই। তো ততক্ষণে বৃষ্টি থেমে গেছে, মানে বৃষ্টি থেমে গেছে এবং মেঘ অনেকটা ক্লিয়ার হচ্ছে, আকাশে একটা মানে আটখানা চাঁদ বের হয়েছে উপরে মেঘের মধ্যে থেকে, খুব সুন্দর লাগতেছে দেখতে, ঝকমক করতেছে। বৃষ্টির পরে সব মানে অনেকটা ধুয়ে গেছে, তো এরকম চকমক করতেছে। দেখা যাচ্ছে দূরে ঘাসের উপরে পানি, যে ছোট বিন্দু, পানির বিন্দু জমে রয়েছে, ওটার মধ্যে চাঁদের আলো পড়ে চমকাচ্ছে। তো কামাল মবিনকে জিজ্ঞেস করলো যে এই চাচি যে মাছ রান্না করছে, একটা করছে, আর একটা কি করছে? কয়ে রেখে দিচ্ছে, সকালবেলা তুই নিয়ে যাবি, কিছু করার নাই, ওইটা রাখার মতো তো ওরকম ব্যবস্থাও নাই, আমাদের এখানে বরফও নাই, ওইটা মানে এরকম বেশি রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে, তুই ভোরবেলায় এটা নিয়ে যাবি, এখান থেকে নিয়ে যায় কাউরে দিয়ে দে, বেচে দে, কিছু কর, কারণ এতে নষ্ট হবে মাছটা খামাখা। আর ওই যে ছোটো মাছগুলোরও তোর ব্যবস্থা করতে হবে, কাউরে দিতে হবে, নাহলে বেচে দিতে হবে। ওই যাওয়ার পথে নৌকা দিয়ে পাবি, মানুষ অনেকে মাছ কিনে, তো ওদের কাছে কারো কাছে বেচে দিবি। তো কামাল বলতেছে আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? কি? আমি একটা আজকে চেষ্টা মারবো, ট্রাই মারবো। তো তখন মমিন বলছে, কি ট্রাই মারবি তুই? আমি মাছটা নিয়ে ওই বাংলোতে যাব, যে দেখবো ওই ভোগ দেওয়ার ব্যাপারটা কি। তো তখন মমিন বলে, মাথা কি খারাপ হয়েছে তোর? বলে হ্যাঁ, আমি যাব, আর তুই আমার সাথে যাবি, তুই পিছিয়ে থাকবি, তুই সামনে যাবি না। তো মমিন তো মোটামুটি রাজি না একদম, বলে আরে শোন, আমরা যাই, দেখি না কি ঘটনা কি। মানে কামালের খুব আগ্রহ ছিল এইসব ব্যাপারে। তো মবিন মানে তার কথা শুনবে না, তারপরেও কাইন্ড অফ কনভিন্সড হয় কামালের দ্বারা। বলে আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু সামনে যাব না, তুই যাবি, তুই যে দেখবি। বলে হ্যাঁ। তো কামাল বলতেছে যে আমি এই এক থালিতে করে মাছটা নিয়ে যাব, যে ওইখানে বলবো যে ভোগ নিয়ে আসছি, দেখি কি দেখা দেয়, কিছু আসে নাকি ওইখানে। তো এই বলার পরে মবিন বললো, লাভ কী রে? বলে যে ভূত প্রেত পিশাচ কিছু দেখা দেয়, কী করবি? কারে কিচ্ছু না, দেখবো, দেখারই তো একটা আনন্দ। তো এই বলে বলতেছে এখন না, আগে জয়নাল কাকা শুয়ে পড়ুক, তারপরে যাব। তো দুইজনে কিছুক্ষণ দাঁড়ায় ঘোরাঘুরির পর অনেকক্ষণ পর দেখা গেল শুয়ে পড়ছে, মানে ওই জয়নাল কাকা এবং তার স্ত্রী শুয়ে পড়ছে, ওই জায়গাটা অন্ধকার করে দিয়েছে রুমটা। তো তখন কামাল যায়, মবিন আর কামাল দুইজন যায়, যে তার মবিন তার মায়ের যে একটা থালা আছে বড়, যেটার মধ্যে মাছ টাছ কাটে রাখে, সেটা এরকম টেনে নিয়ে আসে, এনে দেখে যে এরকম বড় মাটির একটা ছিল, ওইটার মধ্যে মাছটাকে এভাবে রেখে দিছে। ওইটাকে তার আম্মা আবার ওই এরকম করে বাঁকায় রাখছে। তো সেটাকে উঠায় থালির মধ্যে নেয়, নিয়ে বলে যে আচ্ছা চল, বলে দুইজনে বেরোয় হাঁটা দেয়। তো হেঁটে যাচ্ছে, বেশ ভারী মাছটা, মানে প্রায় 4-5 কেজি তো ওজন হবে এরকম। তো ওই গাছগাছালির মধ্যে দিয়ে যাচ্ছে, আর কেমন জানি লাগতেছে তাদের কাছে, দুজনের কাছেই, কেন এরকম মাছ নিয়ে এরকম জায়গায় হাঁটতেছে, মানে গ্রামে কিন্তু ওই মাছ নিয়ে অনেক কথা প্রচলিত আছে এরকম। তো এই ভয়টা তাদের মধ্যে আছে। তো তারপরও এটা ব্যাপার না। তো মবিন নিয়ে হাঁটতেছিল মাছটা। তো মবিন ওই জায়গায় যে ভয়ে বলতেছে যে তুই এটা নে, আমি নিব না, আমি হারিকেন ধরতেছি। তো তখন কামাল হাতে নিয়ে হারিকেন নিয়ে পিছনে পিছনে মবিন চলতেছে, আর আগে আগে হেঁটে যাচ্ছে হচ্ছে কামাল। এবং ওই চাঁদের আলো পড়ছে, বেশ লাগতেছে না। হাঁটতে হাঁটতে তারা চলে আসলো মূল এই যে বাংলোটার সামনে। বাংলোর সামনে এসেই কেমন জানি গা কাটা দিয়ে উঠছে, দুজনের গা কাটা দিয়ে উঠছে। তাদের কাছে কেমন জানি লাগতেছে, ভয় ভয় লাগতেছে, কারণ চারিপাশে খা খা করতেছে, নিচতলাটা খা খা, 2 তলাটা খা খা, বারান্দাগুলো আর কি, কোনো মানুষজন নাই, অন্যরকম। এবং জানালাগুলো দেখা যাচ্ছে, মানে জানালা কাচের শাসিতে চাঁদের আলো, যেটা চাঁদ উঠছে ওইটা প্রতিফলিত হয়ে অন্যরকম লাগতেছে। তো কামালের কাছে নাকি বেশ লাগছে, এখানে কামাল একটু রহস্যপ্রিয় মানুষ ছিল। তো মবিন এক পর্যায়ে বলে, ভিতরে যাওয়া লাগবে না, চল আমরা চলে যাই। কামাল বলে, আরে না ধর বেটা, আমি আসছি, তুই পিছিয়ে থাক, অসুবিধা কি? তাই বলে তুই আমার সাথে সাথে আয়। তো দুইজনে উঠে আসলো নিচতলার বারান্দায়। নিচতলা বারান্দাটা এই পাশ থেকে একটু দেখতে দেখতে দেখলো সিঁড়ি উপর উঠে গেছে। তো সিঁড়ি বেয়ে ওঠা শুরু করলো। তো সিঁড়িটা এরকম উপর উঠে যে একটা ল্যান্ডিং, তারপর আবার মোড় নিয়ে উপর উঠছে।
তো সেখানে আলো কিন্তু খুব একটা নাই, হারিকেনের আলো যতটুকু পড়তেছে সেটাতে যতটুকু দেখা যাচ্ছে। দেখলো যে পুরনো মেঝে এবং ধুলা টুলা জমে গেছে, রেলিংটা কাঠের, কালো কুচকুচে কাঠের, এর মধ্যে দিয়ে দেখতে দেখতে আস্তে আস্তে সামনে উঠতেছে এবং কামালের হাতে সেই মাছের প্লেটটা ধরা, মাছটা ওখানে আছে। মাছের এই আষ্টে গন্ধটাই জানি তখন কেমন লাগতেছে। কামালের কাছেও একটু মানে মানে গা কাটা দেয়া ভয়ের একটা ভাব আসতেছে, কারণ সেও তো ওই যে গ্রামের এইসব ঘটনার সাথে মাছ টাছ নিয়ে যে পিশাচ আসে এরকম এগুলো শুনছে। তো এখন তো তার আসলে পিশাচ না, তার আরও ভয়ঙ্কর কিছু দেখার ইচ্ছা এখানে, যে কারা আসে, কি করে, ভোগ দিতে গেলে কি হয়। তো হেঁটে দুইজনেই উঠলো ওই সিঁড়ির উপরে, মানে দুইতলার যে ল্যান্ডিংটা এখানে। তো বলতেছে যে কোন দিকে, মানে কামাল জিজ্ঞেস করতেছে মবিনটা কোন দিকে যায় এরা, এদের ভোগের ঘর কই। তো মবিন মানে মনে হচ্ছে সে ঢোক গিলতেছে, সে হাত দিয়ে দেখায় বললো যে মনে হয় ওইদিকে, মানে এই যে বারান্দার দিকে না, এই পাশে করিডোরটা আরও হেঁটে দিয়ে বাম দিকে চলে গেছে, দেখা যাচ্ছে অন্ধকার একটা জায়গা। বলছে মনে হয় ওদিকে, তাই বলছে। তো এই কামাল ওদিকে হাঁটা দিল প্লেটটা নিয়ে, আর মবিন অগত্যা মানে এখন দাঁড়ায় থাকতেও ভয় পাচ্ছে, কিন্তু তারপরও তার পিছনে পিছনে যাচ্ছে এবং সে মনে মনে চিন্তা করতেছে আমার আশাটাই ভুল হয়েছে, মানে মানে কামালের আজকে এখানে আসাটাও উচিত হয়নি, মনে মনে ভাবতেছে সে। আর কামাল একটু নাচরবান্ধা টাইপের। তো দেখলো যে কামাল হেঁটে হেঁটে যাচ্ছে ওই প্লেটটা হাতে নিয়ে, মবিন আস্তে আস্তে খানিকটা দূরত্ব রেখে রেখে তার পিছনে পিছনে আসলো। তো এসে একটা ঘর, একটা কামরা, এই কামরাটার দরজা দুইটা ভেজানো, ওইখানে ওই জায়গায় এসে তারা বুঝতে পারছে একটা কামরার দরজাটা ভেজানো, লাগানো না কিন্তু ভেজানো, মানে দুইটা পাল্লা এরকম হয়েছে। এখন একটু আগে কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে, এই ঝড় বৃষ্টিতে কিন্তু এই দরজা জোরে বাতাসে বাড়ি খাওয়ার কথা, কিন্তু কোনো বাড়ির আওয়াজ কিন্তু পায় নাই, ওরা কেউই পায়নি, কারণ জোরে জোরে বাড়ি খেলতে শব্দ হইতো, এরকম কিছু না। তো কামাল আস্তে করে প্লেটটা হাত দিয়ে ধরছে, এক হাত দিয়ে, আর একটা হাত এরকম সামনে বাড়ায় দরজাটাকে জোরে চাপ দিল। বেশ ভারী দরজা, মানে পুরোনো কাঠের, মনে হয় লোহা কাঠের দরজা। তো দরজাটা আস্তে 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 মানে একটু হালকা শব্দ করলো, খুব বেশি না, শব্দ করে খুলে গেল। ভেতরে কেমন একটা ভ্যাপসা গন্ধ, মানে কেমন যেন একটা সোদা ভ্যাপসা গন্ধ, অন্ধকার, দেখা যাচ্ছে না। মবিন কিন্তু একটু দূরে, কামালের থেকে একটু দূরে, হারিকেন হাতে। মবিন আস্তে করে এগিয়ে আসলো সামনে, কেন মবিনের একা পেছনে থাকতে এখন ভয় লাগতেছে। সে কামালের কাঁধের কাছে চলে আসলো, এসে বলতেছে ঢুকিস না, চল যাই। কামাল বলতেছে মানে তাকে চুপ করতে বলতেছে। এই সে যে শব্দটা করছে এটাতেই মনে হচ্ছে অনেক জোরে শব্দটা ওই জায়গায় একো হয়েছে, এরকম মনে হচ্ছে এরকম। এবং সে যে ফিসফিস করছে, ফিসফিসানিটা মনে হচ্ছে ভেসে বেড়াইতেছে বাতাসে কয়েকবার একো হয়ে। তো মমিনের বেশ ভয় লাগছে। কামাল কিছু চিন্তা না করে আস্তে করে ভিতরে ঢুকে গেছে, রুমের ভিতরে। মবিনও পা রেখে ঢুকছে। মবিনের কাছে হালকা মনে হলো তার হারিকেনের কাপা কাপা আলোয়, হারিকেনটা কিন্তু স্থির ছিল, মানে ভিতরের ফ্লেমটা, শিখাটা। তো সে যখন ভিতরে ঢুকছে মনে হলো যে শিখাটা কেঁপে উঠলো, কেন জানি মনে হলো চিমনির মধ্যে হালকা বাতাস গেছে, এরকম লাগলো। তো মবিন এক সেকেন্ডের জন্য মনে হয় দেখছে যে এই ঘরের কর্নারে বড় একটা বিছানা আছে। সেই বিছানাটা পুরনো আমলের খাট, এখানে পাড়া দিয়ে উঠতে হয়, মানে 2-3টা মানে স্টেপ আছে, স্টেপ দিয়ে তারপরে খাটে উঠতে হয়, এবং খাটের উপরে মশারি টানানোর ব্যবস্থা এবং পাখা টানার যে মানে মানে একটা পাখা থাকে, আগের আমলে ছিল, সে আমলে মানুষরা পাখা টেনে টেনে চালাতো, সেরকম ব্যবস্থাও আছে। পুরনো একটা খাট। মবিন কখনো এখানে উঠে আসে নাই, দেখে নাই, আজকে সে দেখে অবাক হলো এরকম একটা খাট আর এই জায়গা, আর এই ঘরের মাঝখানে একটা সার্কেল আঁকা, বড় একটা সার্কেল আঁকা, কি নকশা টকশা করা, এই হারিকেনের আলোতে হালকাভাবে দেখছে। এবং তার কাছে হঠাৎ করে মনে হলো যে সে খাটের মধ্যে মনে হয় কাউকে বসা দেখছে, একটা নারী টাইপের, এবং মানে মহিলাই হবে, এবং তার চুলও মনে হয় সে দেখছে, তার মনে হচ্ছে বেশ লম্বা চুল। এক সেকেন্ডের জন্য, এবং পরবর্তী সেকেন্ডে মবিন দেখলো যে কিছু নাই, এবং ততক্ষণে কিন্তু কামাল সামনে এগিয়ে গেছে এবং গিয়ে সে ওই সার্কেলটা পার হয়ে যাচ্ছে, ওখান থেকে দাঁড়ায় ওইদিকে। তো মবিনে কিন্তু গা শিরশির করতেছে, সে মানে ভয়ে মানে কিছু বলতে পারতেছে না যে কি বলবে। এই সময় মবিন দেখলো, মনে হলো যে খাটের ওখান থেকে আবার সেই নারীটাকে সে দেখলো, ওই সার্কেলটার থেকে বের হয়ে গেছে কামাল, তখন দেখতেছে যে ওই নারীটা ওইখান থেকে উঠে দাঁড়াইলো, ওই খাটের ওই পাশ থেকে একটা মহিলা। মবিনের সারা শরীরে রোম দাঁড়ায় গেছে, সে ভয়ে কাঁপতেছে, মানে থরথর করে। কামাল মনে হইতেছে কিছুই দেখতেছে না, কামাল এগোয়ে যাচ্ছে সামনে যে ডানে বামে তাকাইতেছে, বিছানাটার দিক তাকাচ্ছে। তো কামাল এক পর্যায়ে কি করলো, ওই মাছের যে ইটা ছিল, প্লেটটা ছিল, ওইটা মাটিতে নামায় রাখলো। মাটিতে নামায় রেখে বললো, এই যে দিলাম, কে আসো দেখতে চাই, ভোগ দিলাম। এইটা বলার সাথে সাথে
মনে হলো যে দমকা হাওয়া ঢুকলো ঘরের মধ্যে। এই পাশে জানলা দিয়ে জানলাটা ঠাস করে খুলে গেল, মানে পাল্লাগুলো খুলে গেল, দমকা হাওয়া ঢুকলো এবং তার পেছনে যে দরজা, ওই দরজা দিয়েও দমকা হাওয়া ঢুকলো, দরজাটা ঠাস করে আটকায় গেল, আর ভেতরে যে হারিকেনের যে শিখা জ্বলতেছে শিখাটা পট করে নিভে গেল। মবিন তো মনে হলো যে এমন ভয় পাইছে, সে জীবনে এরকম ভয় পায় নাই। আর কামাল মনে হলো ওখানে শব্দ করতেছে, কেমন একটা গড় 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 শব্দ করতেছে ওইখান থেকে, মানে কামালের কণ্ঠ থেকে শব্দটা আসতেছে। মবিন শুনতে পাচ্ছে অন্ধকারের মধ্যে কামালের গলা দিয়ে একটা বিজাতীয় শব্দ আসতেছে, গড় 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 গড়। এবং এইখানে দরজা বন্ধ হয়ে গেছে, আলো কিন্তু তেমন দেখা যাচ্ছে না। তো ওই খাটের পাশে জানলাটা যে খুলছে, ওইখান থেকে একটা রাতের আলো, মানে চাঁদের আলো সহ আসতেছে। এই আলোতে মবিন এখান থেকে দেখলো কামাল মাটি থেকে উঠে গেছে কয়েক ইঞ্চি এরকম, আর বাঁকা হয়ে গেছে, তার হাত দুইটা এরকম বাঁকায় পিছনে চলে গেছে, সে এরকম বাঁকা হয়ে যাচ্ছে। তো মবিন আর মানে তার মানে কোনো রকম সেন্স ঠিক রাখতে পারলো না, সে দৌড় দিল দরজার দিকে, বন্ধ দরজার দিকে, যে সে জোরে প্রাণপণে টানা শুরু করলো, প্রাণপণে টানছে, খুলতেছে না। সে মানে মানে মন থেকে শুধু বলছে দুধ চাই, দরজা খোল, দরজা খোল। বলতে বলতে সে মানে কি বলছে তার খেয়াল নাই, একসময় ড্রিম করে দরজাটা খুলে গেছে, মনে হলো অল অফ এ সাডেন কেউ টেনের অ্যাক্সিডেন্ট ছেড়ে দিছে। ওই দরজা খুলে সে হিড়মুড়ায় পড়লো ফ্লোরের মধ্যে। ফ্লোরে যখন পড়ছে, সে তাকায় দেখতেছে ওই ফ্লোরের মধ্যে আস্তে আস্তে নেমে আসলো কামাল এবং শুয়ে আছে। কামাল মনে হলো যে এরকম শুয়ে আছে এবং ফ্লোরের মধ্যে শুয়ে পড়লো সে, এবং তার পাশে একটা অবয়ব দাঁড়ানো, একটা নারীর অবয়ব, তার চুল এত লম্বা যে মাটি পর্যন্ত একদম বিছায় যাচ্ছে। আর কামাল ওখানে শুয়ে গড় 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 করতেছে, মানে সে আর মানে ভয়ঙ্কর দৃশ্য। এটা আসলে মবিন নিতেই পারেনি, সে ওখান থেকে দৌড় দিল, বের হয়ে দৌড় দিয়ে সে সিঁড়ি দিয়ে হাঁচড়ায় পাঁচড়ায় নামলো। লাস্টের সিঁড়িতে এসে সে পিছলায় পড়ে গেল, পিছলায় পড়ে ছ্যাঁচড়া অনেক দূর আসছে, ওই অবস্থা আবার দৌড়াইছে সে দৌড়াইতে সে বাসায় চলে গেছে। বাসায় যে তার ঘরে ঢুকে সে দরজা লাগাই দিছে, ভয়ে থরথর করে কাঁপতেছে, তার মানে কিছু বলার মতো সাহস নেই। এবং সে তার বাবাকে যে বলবে এই চিন্তা করতে পারতেছে না, বাবা কি বলবে, কি হবে, এই চিন্তা করতে করতে সে অনেকক্ষণ চুপচাপ বসে থাকলো একা একা, মানে কিচ্ছু করার নেই। বাসার মধ্যে হারিকেন আবার জ্বালাইছে এবং সে চুপচাপ বসে আছে। তারপর চিন্তা করলো যে আমি যদি একদম চুপচাপ থাকি, কিছু না বলি, তাহলে ছেলেটার তো ক্ষতি হবে, কামালের তো কিছু একটা, যে অবস্থা দেখে আসছি। তখন সে উঠে গিয়ে তার বাবার যে দরজা ওইটার মধ্যে নক করলো, আব্বা উঠেন, আব্বা আব্বা বলে ডাক দিল। অনেকক্ষণ পর তার বাবা বলছে কি হয়েছে, তাহলে আপনি আসেন, কথা আছে। তো জনাল সাহেব আস্তে করে এসে দরজা খুলে দাঁড়াইলো, চোখে ঘুম, কি হয়েছে? তো বললো যে আমার সাথে কামাল গেছিল ওইখানে, কামাল আমার নিয়ে গেছিল ওই জায়গায়। তো সাথে শোনার সাথে তার বাবা তারে দিল এক চড়, ঠাস করে একটা চড় বসাই দিল। বলে তোরে নিয়ে গেল মানে তুই কেউ যাবি ওর সাথে? বলে হ্যাঁ নিয়ে গেছিস। এখন কই কামাল, কই? কামাল ওইখানে ফ্লোরের মধ্যে বসে গড়াইতেছে, তার গলা দিয়ে শব্দ বেরিতেছে এরকম। তো জনাল সাহেব তো মানে পুরা হয়ে গেলেন। সাথে সাথে তিনি তার ঘরের থেকে হারিকেন বের করলেন, বললেন খাটের তলে হেজাক আছে, হেজাক বাইর কর। তো নিয়ে তখন অবাক হয়েছেন মবিন যে তার বাবার এত সাহস, সেটাই অবাক হলো। হেজাক ছিল সেটা বের করলো, তার বাবা দেখলো খাটের কোনার থেকে একটা বল্লম বের করলো, করে সে মানে দোয়া পড়তে পড়তে তার বাবা বের হয়ে গেল। তারা বলে আমার সাথে আয় বলে গেল। তার বাবা ওই দিকে ফার্স্টে গেল না, ওই বাংলোর দিকে গেল না। তার বাবা তাকে নিয়ে হেঁটে, তাদের ওইখানে রাস্তা আছে, রাস্তাতে হেঁটে ওইখানে স্কুল মাস্টার আছে এবং ওখানের একজন আরবি টিচার আছে, উনি কলেজে আরবি পড়ান, ওদের বাসায় গেল। স্কুল মাস্টার সাহেবকে তুলে বললো, রাতের বেলা নক টক করে উঠে। তো স্কুল মাস্টার সাহেব খুবই মানে বিচলিত, কি ব্যাপার, বলে একটা বিপদ হয়েছে, তাড়াতাড়ি আসেন। তো যেয়ে তারপর কলেজের যে ধর্ম টিচার যিনি ছিলেন তাকেও নিলেন। তো এই কয়েকজন মিলে ওখানে যে হাজির হইলেন ওই বাড়িতে, এবং গিয়ে ততক্ষণে অলরেডি ওই যে মানে তারা যখন পৌঁছেছে ওই সময় ফজরে আজান দিচ্ছে, ফজরে আজান দিচ্ছে, মানে ভোর হয়ে গেছে আর কি। তো যে ওই ঘরের মধ্যে ঢুকলেন একদম নিয়ে, তো ওই মমিনকে সাথে নিয়ে আসছে। তার বাবা বলে কোথায়, দেখাইলো। তো ওই ঘরের মধ্যে যে দেখতেছে যে ওই তারা দেখছে ওই যে গোল একটা ওইরকম নকশা করা। তো ওই যিনি আরবি টিচার ছিলেন তিনি ওইটা দেখেই নাকি তিনি দোয়া দরুদ পড়া শুরু করছেন, দোয়া পড়তে পড়তে সামনে যাচ্ছেন। তো যে ওই মমিনকে জিজ্ঞেস করছিল কি দেখছে, মমিন বললো এই। তো ওইখানে যে দেখে যে ওই খাটটার ওই যে গোল যে সার্কেলটা, তার ওই পাশে ওই প্লেটটা পড়ে এসে, প্লেটের মধ্যে কোনো মাছ নাই। আর ওই জায়গায় কামাল শুয়ে আছে এবং কামালের মাথা একদিকে বাঁকানো। তো ভয় পেয়ে গেলেন জয়নাল সাহেব, মনে করছেন যে মানে কামাল কি মানে তার সব ঠিক আছে নাকি। সে দৌড় দিয়ে গেলেন এবং ওই সাথে যে আরেকজন টিচার ছিলেন উনিও গেলেন, যে দেখে যে না তার পালস আছে। তো তাকে তারা সবাই মিলে ওখান থেকে টেনে বের করলো, মানে ঘর থেকে বের করলো, মবিন সহ বের করে তারা নিয়ে আসলো বাইরে। সেখান থেকে তাকে টেনে তারা নিয়ে আসলো হচ্ছে জয়নাল সাহেবদের বাসার বারান্দায়, মানে মবিনদের বারান্দায়।
তো সেখানে এনে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো, কামালকে পরিষ্কার করে তারা মানে তার গাটা মুছে দিল। তো তারপরে তখন ওই যে আরবি টিচার ছিলেন তিনি বললেন যে আমরা নামাজ পড়ে নিই একসাথে। তো ওনারা যে একসাথে জামাতে নামাজ পড়লেন, পড়ে আসলেন, এসে তারা কামালকে দেখলেন কি অবস্থা। তো আরবি টিচার তখন দোয়া দরুদ পড়া শুরু করলেন, কামালকে তিনি ঝাড়া শুরু করলেন। তো ঝাড়তেছেন, দেখতেছেন যে মানে ঝাড়লে সে জাস্ট একটু কাঁপে আর কি, কাঁপে এবং তার শীত লাগতেছে অনেক। তো তাকে তাড়াতাড়ি বাসার থেকে বড় কাঁথা টাথা এনে পেঁচায় দেওয়া হলো এবং তিনি দোয়া দরুদ পড়তে পড়তে ঝাড়তে ঝাড়তে এক সময় মনে হলো সে ঘুমাইতেছে, আসলে তার ঘুম আর ভাঙে না কামালের। তো তিনি বললেন যে আমি তো অনেকক্ষণ ঝাড়ছি, আর কি করা আছে, এখন মসজিদের যে হুজুর আছে ওনাকে নিয়ে আসেন, এনে দেখেন উনি কি করতে পারে। ছেলেটা তো বুঝতেছি না কি হয়েছে, কোনো রকম পজেসড হয়েছে না কি হয়েছে এটা বুঝতেছি না কিছু। তো যাই হোক, তারা মোটামুটি ওই বসেই ছিলেন সামনে। অনেকক্ষণ পর মসজিদ থেকে হুজুরকে নিয়ে আসেন, উনি এসে ওইখানে একটা রুকাইয়ার মতো করেন বা একটা ঝাড়ফুঁক করেন। তো করার পরে তিনি দেখেন যে কামালের আস্তে আস্তে চোখ মেলে। কামাল চোখ মেলে, সে মানে খুব মানে চোখ মেলতে পারতেছে না, এরকম খুব দুর্বল একটা আচরণ করতেছে, বলতেছে যে আমি কোথায়। তো তখন তাকে বললো যে তুমি আসো, আমাদের বাসায় আসো। জনাল চাচা বললেন যে আমাদের বাসায় আসো, আর তুমি কি ঠিক আছো, তুমি কি কি মনে করতে পারো, কি হয়েছে। তো কামাল ঠিক মতো বলতে পারতেছে না। সে বললো যে আমি মবিনের সাথে গেছিলাম ওইখানে বাংলোতে, তারপরে আর আমার কিছু মনে নাই। মানে সে আর বলতে পারতেছে না, তার এতই দুর্বল, কথা বলতে পারতেছে না। তো কামালের যেহেতু এইখানে কেউ নাই এবং তখনকার সময় তো ওরকম ফোনও ছিল না কাউকে কল দেওয়ার মতোই, তো জনাল কাকাই তখন ব্যবস্থা করেন কামালকে ওখান থেকে তাদের ওইখানকার যে সদর আছে সেখানে নিয়ে যান, সেখানে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। সেখানে যে চিকিৎসক দেখে বলা যায় তার শরীরে অ্যানিমিয়া, অনেক রক্ত চলে গেছে, রক্ত নাই শরীরে, রক্ত কমে গেছে অনেক। খুবই আশ্চর্যজনক ব্যাপার, সে একটা বলশালী ছেলে ছিল, খুব শারীরিকভাবে সুস্থ ছেলে, এরকম কেমনে হলো, অ্যানিমিক কেমনে হলো। তো যাই হোক, তাকে মানে খাবার দাবার অনেক কিছু দেওয়া হয়, শুশ্রূষা করতে বলা হয় এবং তাকে কিছুদিন তার আরেক মানে প্রতিবেশী, মানে কামালদার যে বাসা ছিল তার প্রতিবেশী এক বাসায় রাখা হয়। তো সেখানে তারা তাকে চিকিৎসা দিত, মানে ওই ডাক্তার যা লিখে দিয়েছেন ওষুধপত্র দিত। সেখানকার যে কবিরাজ ছিল গ্রামের, সেও এসে দেখে যেত এবং জয়নাল চাচা এটার মানে তত্ত্বাবধানে ছিলেন, তিনি সেগুলো খবর নিয়ে নিতেন। তো সেই খবরে বেরোলো যে ওই কবিরাজ যে বলল, কবিরাজেরও তো নিজস্ব একটা আছে, সে কবিরাজ বলল যে এই ছেলেটাকে খারাপ কোনো কিছুতে ধরছে এবং তার থেকে তার যে শক্তি, জীবনী শক্তি শুষে নিতেছে এরকম। তো ওরকে বড় কোনো হুজুর বা কাউকে দিয়ে দেখান, চিকিৎসা করান। তো যাই হোক, এর মধ্যে কামালের বড় ভাই চলে আসে খবর পেয়ে, তাকে মানুষ ওই যে চিঠি লিখছিল সে চলে আসে। আসার পরে তিনি তাকে আরও ভালো ব্যবস্থা করেন, একেবারে শহরে নিয়ে যান কামালকে, সেখানে নিয়ে একজন বড় আলেমের কাছে নেন, সেখানে নিয়ে তাকে চিকিৎসা করান। তো চিকিৎসা করে আলেমও বলে যে খারাপ একটা জিন তাকে ধরছিল, খুব খারাপ জিন, এবং সে কোথাও যে সেটা নজরে পড়ছে এবং এটা তাকে কিন্তু এরকম খুঁজে ফিরবে এবং তার ক্ষতি করবে, তার জীবনী শক্তি শুষে নেওয়ার চেষ্টা করবে, এটা তারা করে। এবং এটা কোনো মহিলা জিন, যে যেটা করছে এটা কোনো মহিলা জিন। তো যাই হোক, কামালকে জিজ্ঞেস করে, তার ভাইও জিজ্ঞেস করে কি হয়েছিল, কি ব্যাপার, তোর কেমনে কি এগুলো হলো। তো কামাল আসলে মানে তার ভাইকেও সে বলে না, চুপ করে থাকে, এই জিনিসগুলো সে এড়ায় যায়। তো সে তার যে বন্ধু মবিনকে একদিন বলে যে কি হয়েছিল। মবিন জিজ্ঞেস করে তারে যে তোর কি হয়েছিল, আমি যে ওখানে দেখলাম যে তোর এরকম অবস্থা। বলে আমি যখন নাকি যে বললাম যে নিয়ে আসছি, এই যে তোমার ভোগ নিয়ে আসছি, তখনই আমি দেখছি একটা নারী দাঁড়ায় আছে ওইখানে। সে দেখতে খুবই সুন্দর, তার চুল অসম্ভব লম্বা মাটিপন্থী, এবং সে আমার কাছে এসে আমার গালে স্পর্শ করার সাথে সাথে আমার শরীর দিয়ে কেমন মনে হয় যে একটা মানে স্রোত নেমে যায়, ঠান্ডা কেমন একটা স্রোত, আর আমি আর তখন কিছুই স্মরণ করতে পারি না। এরপর থেকে আমি মানে মনে হয় যে আমি বাতাসে ভাসতেছিলাম যতক্ষণ পর্যন্ত আমার হুঁশ আসছে, এবং তারপর তো আমি মানে নড়তে পারতেছিলাম না, মনে হয় যে আমাকে পানিতে ভাসাইতেছে কেউ, এরকম পানিতে ভেসেই আসি। তো তখন মমিন বলে এখন তোর কেমন লাগে, কয় যে অনেক দুর্বল লাগে, আমার শরীরে সেই রকম শক্তি নাই। আসলেও আমার অনেক শুকায় গেছিলো, মানে অন্যরকম হয়ে গেছিলো। আর তার ভাই তখন মানে খুবই চিন্তায় ছিল, তার ভাই শহর থেকে এখানে এসেই গ্রামেই থাকতেছিল তাদের বাড়িতে। তো এরকম অবস্থায় কামালকে তখন একজন ওই যে আলেমের কাছে যে নিছিল শহরে, তিনি তাকে বলেন যে এই কিছু আমল দেন, বলে যে এগুলা করতে হবে। এবং কামাল বুঝতে পারে যে সে একটা বড় সমস্যায় পড়ছে, মানে এখান থেকে উত্তরানোর উপায় নাই। তার খুব ভয় লাগতো। কামালকে নাকি রাতের বেলাকে এসে ডাকতো তার ঘরের বাইরে, তার জানলা দিয়ে ডাকতো, এবং অনেক সময় নাকি সে দেখতো তার ঘুমের সময় তার মাথার কাছে কে দাঁড়ায় আছে। তো কামাল তখন চিৎকার করে উঠতো, চিৎকার করলে তার বড় ভাই চলে আসতো, বড় ভাই পাশের রুমে ছিল।
তো যাই হোক, এরকম অবস্থায় কামালকে কিছু দেয়, মানে কিছু মানে দেয়, আমল দেয় করার জন্য সেই আলেম যিনি ছিলেন। তো কামাল এরকম আমল করতো, নিয়মিত করতো। সে নামাজ পড়তো, নামাজ পড়ার পর রাতে বিশেষ করে বলছে যে এশার নামাজের পরেই আমলগুলো করে তারপর যেন সে ঘুমাইতে যায়। তো আর ওই আলেম একদিন আসছিল তাদের বাসায়, এসে তার বড় ভাই তাকে আমন্ত্রণ করে আনছিলেন, এনে বাসার মধ্যে বলেন যে এরকম আমাদের বাসাটা বন্ধ করে দেন। তো আলেম তাদের বাসাটা বন্ধ করে দিছিল। তো ওই যখন নাকি কামাল নাকি ওই আমল করতো, তখন নাকি সে ফিল করতো যে তার বাসার জানলার পাশে ওই যে কাকি যেরকম বলছিল সেরকম দাঁড়ায় কেউ নিঃশ্বাস ফেলতেছে, এবং সে অনেক কান্নার শব্দ শুনতো ওই পাশ থেকে। মানে তাদের বাসার এই যে পিছনের যে অংশটা যেখানে গাছগাছালি আছে ওখান থেকে কে জানি কাঁদতো, এরকম শব্দ সে পেত। এবং সে অনেক রকম স্বপ্ন দেখছে, এবং সে স্বপ্নে নাকি ওই নারীটাকেই দেখতো যাকে সে ওই যে ওখানে মাছ রাখার পরে দেখছিল তাকে। তো যাই হোক, ওই আলেম বলে দিয়েছিল এটা মোটেই ভালো না, তুমি ওই বাংলাতে যা করছো ওই জায়গাটার মধ্যে অনেক রকমের দুষ্কর্ম করতো যারা এই ছিল ওইখানে, উল্টাপাল্টা কাজ করতো, উল্টাপাল্টা জিনিস করতো। আর এই ভোগ টোক এগুলো কোনো ভালো কাউকে দেয় না, এগুলা মানে জিনিসটা ভালো না। যাই হোক, তাকে দোয়া দরুদ পড়ে এরকমভাবে মানে করে দেয়। তো কামাল এরপর থেকে ওরকমই ছিল। কামাল নাকি অনেক দুর্বল হয়ে গেছিল, আগের মতো উচ্ছল আর ছিল না, ভয়ে ভয়ে থাকতো। তো পরবর্তীতে তার ভাই তাকে বিয়ে শাদী দিয়ে ওখানে সেটেল করে, এবং তারপরও কামালের অনেক রেস্ট্রিকশন ছিল। সে এরকম নদীতে রাতের বেলা আর মাছ ধরতে যাইতো না, এবং এলোমেলো সময় চলাফেরা করতো না, এগুলো তাকে দিয়ে রাখছিল। কারণ সে নাকি সবসময় ফিল করতো যে তাকে কেউ এরকম ফলো করতেছে বা তার কাছে আসতে চায়, এরকম একটা ব্যাপার। যখন সে আমল করতো তখন ওই টাইমটা সে একটু ডিস্টেন্স বুঝতে পারতো যে তার ওরকম মানে কিছু আসতে পারতেছে না এরকম। এছাড়া নাকি সে প্রায়ই ফিল করতো তার খুব কাছেই কেউ আছে এরকম। তো যাই হোক, কামালকে মোটামুটি কনস্ট্যান্ট একটা ইসের মধ্যে থাকতে হয় এরপর থেকে, মানে একটা আমলের মধ্যে থাকতে হয় এটা থেকে বেঁচে থাকার জন্য। তো যাই হোক, এই একটা ঘটনা ছিল যেটা পাভেল আমাদের কাছে শেয়ার করছে। আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, বেশ ভয়ের মনে হয়েছে পাভেলের ঘটনাটা। মানে এইরকম জায়গায় কিন্তু অনেকে যে পজেস্ট হয়েছে আমি জীবনে শুনছি যে অনেক মানুষই অনেক জায়গায় এরকম গেছে, যাওয়ার পরে পরবর্তীতে সে ফিল করছে যে সে পজেস্ট হয়ে গেছে। এরকম ঘটনা কিন্তু আমি শুনছি আরও মানুষের কাছে। তো এই ঘটনাটা শুনে আমার কাছে এর জন্য বেশ অন্যরকম লাগলো, এবং পুরো পরিবেশটা আমি যখন পড়ার সময় কল্পনা করতেছিলাম তখন আমি পুরো দেখতে পাচ্ছিলাম, আর আমার কাছে বেশ ভয়ের মনে হচ্ছিল। তো যাই হোক, এখন চলে যাব পরবর্তী ঘটনায়। আর যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরাও অদ্ভুতরে শুনতে পায়। যারা ফেসবুকে আমাদের থার্সডে নাইট ফিয়ার শুনেন তারা আমাদের পেজটিকে ফলো করে দেবেন। আমাদের আহমেদ বাবু আমার যে পেজটি আছে সেটিকে ফলো করবেন, এবং অদ্ভুতরে পেজটিকে ফলো করে দেবেন। আর ফেসবুকে আমাদের অদ্ভুতরে গ্রুপে জয়েন করে ফেলতে পারেন, চলে যেতে পারেন আমাদের প্যাট্রিয়ন চ্যানেলে, সেখানে প্যাট্রিয়নে আমাদের ফ্রি মেম্বারশিপ আছে, সেটা নিতে পারেন। সেখানে তাহলে আপনার যে নাইট ফিয়ারের এপিসোডগুলোকে আপনারা অ্যাড ফ্রি অবস্থায় পাবেন। এছাড়াও আরও অনেক কন্টেন্ট আছে সেগুলো মেম্বারশিপের আন্ডারে, তো সেখানে আপনারা গিয়ে চেক করে দেখতে পারেন। তো এখন চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়, ফিরে আসবো কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুতরিতে আর একবার নিয়ে এলাম আপনাদের জন্য আরও একটি ঘটনা। যেই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করছেন রুম্মান আলমগীর গাজীপুর থেকে। রুম্মান তার নিজের সাথে ঘটা একটি ঘটনা শেয়ার করেছেন আমাদের সাথে, যেটি তার সাথে 2015 সালে ঘটেছিল। তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি রুম্মানের শেয়ার করা ঘটনায়। 2015 সালের কথা। রুম্মান তখন স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট। তার শখ হয় ফটোগ্রাফির। তো ফটোগ্রাফির শখ হওয়ার কারণে সে তখন কষ্টসিষ্ট করে একটা ডিএসএলআর ক্যামেরা কিনে ফেলে। আর এই ক্যামেরাটাই হয়ে ওঠে তার জীবনের মূল আগ্রহের কেন্দ্রবিন্দু। মানে আগেও সে ছবি তুলতো, তখন মোবাইলে তুলতো, অনেক কিছুর ছবি ডিটেলস তুলতে পারতো না বা অনেক রকম ছবি তুলতে পারতো না। এখন যেহেতু সে ডিএসএলআর ক্যামেরা পেয়েছে, সে অনেক রকম ছবি তোলা শুরু করে। স্লো শাটারের ছবি তোলে, বিভিন্ন অবজেক্টের ছবি তোলে, ছোট ছোট মানে মিনিয়েচার ফিগার রেখে সেটা ছবি তোলে। যাই হোক, মানে বেশ আগ্রহ ফিল করতো। মানে সে ওয়েট করতে পারতো না কখন সে ছবি তোলা শুরু করবে। তো নেচার ফটোগ্রাফি তার খুব পছন্দের একটা সাবজেক্ট হয়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে যে সে যেখানে থাকে সেখান থেকে আশেপাশে কিছু গাছপালা ছাড়া খুব বেশি নেচার ফটোগ্রাফি সে তুলতে পারে না। তো একদিন চিন্তা করে যে সে যাবে, ঢাকা বোটানিক্যাল গার্ডেনে যাবে, ওখানে অনেক গাছগাছালি, অনেক রকম সুন্দর জায়গা আছে, ছবি তুলবে।
তো রুম্মানের এক ফ্রেন্ড ছিল সোহাগও ছবি তুলতো, সোহাগের একটা ডিএসএলআর ক্যামেরা ছিল, মানে ফটোগ্রাফি করতো আর কি। তো রুম্মান সোহাগের সাথে কথা বলে যে যাবি নাকি বোটানিক্যাল গার্ডেনের ছবি তুলবো। তো সোহাগ তাকে ডেট দিয়ে ঘুরায় কয়দিন, দেখা যাচ্ছে যে যেদিন ডেট দেয় সেদিন আর যায় না। তো রুম্মান মানে বিরক্ত হয়ে যায় এরকম, আর তাকে যেতে হবে আসলে গাজীপুর থেকে এসে তারপর যেতে হবে, এই জন্য সে একাও যেতে চাচ্ছিল না। আবার ক্যামেরাটা যে সাথে করে নিয়ে যাবে সে মানে ওটা নিরাপত্তাও পাচ্ছিল না, কারণ তখন বলতো যে অনেকেই যে ডিএসএলআর তো এক্সপেন্সিভ জিনিস, এটা নিয়ে একা একা এরকম গেলে অনেক সময় সমস্যা হতে পারে। ওই সময় জিনিসটা একটু অন্যরকম ছিল আর কি। তো যাই হোক, সাহস পাচ্ছিল না রুম্মান। তো তারপর একদিন তাকে এরকম সোহাগ টাইম দিয়ে ওই দিন আসে না, বলে যে লাস্ট মোমেন্টে বলে যে আমি আসতে পারবো না। তো রুম্মানের খুব জেদ লাগে, মানে রাগ লাগে তার। সে চিন্তা করে যে আমি একাই যাব। তো সে তার ক্যামেরা এইগুলা গুছায় তো একটা ব্যাগের মধ্যে নিয়ে, মানে তার যে ক্যামেরার ব্যাগ সেটাতে নিয়ে সে রওনা দিয়ে দেয়। তো আসে বাসে করে, এসে তারপর করে বোটানিক্যাল গার্ডেনে চলে যায়। বোটানিক্যাল গার্ডেনে যে টিকিট কেটে ঢুকে, তো তখন যখন সে ঢুকছে তখন কিন্তু দুপুর হয়ে গেছে, দুপুর পার হয়ে গেছে। হ্যাঁ, মানে রোদটা মানে কড়া রোদটা পড়ে গেছে একটু, আর গাছগাছালির মধ্যে তো রোদ ওরকম পাওয়া যায় না। তো রুম্মানের অনেক ভালো লাগে, ও ছবি তোলা শুরু করে প্রথম থেকেই, বিভিন্ন ফুলের গাছ ইত্যাদি ইত্যাদি ছবি তুলতে তুলতে একদম ডিপে চলে যায়। মানুষজন খুব একটা নাই, দু একটা মানুষ দেখতেছে যে হাঁটতেছে, আবার দু একটা কাপল দেখতেছে গল্প করতেছে। তো এর মধ্যেই রুম্মান ছবি তুলতেছে, সে হারায় গেছে আসলে, মনে মনে হারায় গেছে তার মনে আর ওইসব দুশ্চিন্তা কিছুই নেই। ছবি তুলতে তুলতে লেকের কাছে গেল, ওখানে যে ছবি তুললো। তো এরকম ওই লেকের পাশে ছবি তুলতে তুলতে যে কতক্ষণ হয়ে গেছে সে বলতে পারবে না। একটা সময় দেখা গেল যে মানে একেবারে বেলা পুরো পড়ে গেছে, মানে সূর্য হেলে গেছে পশ্চিম দিকে, মানে একটু পরে ডুবে যাবে এরকম, মানে একদম লালচে আলো ছড়াচ্ছে মানে পানির মধ্যে। তো রুম্মান চিন্তা করলো যে না, অনেক সময় চলে গেছে, এখন আর এখানে মানে থাকা ঠিক হবে না। যথেষ্ট পাখির ছবি তুলছে তার পছন্দ মতো, জুম লেন্স ছিল ওটা লাগায়। তো তখন সে মোটামুটি ক্যামেরা গুটায় সে সামনে যাচ্ছে। তো ওখানে সে একটা প্রাইম লেন্স লাগায় নিচ্ছে, চিন্তা করছে যে মানে প্রাইমে যে ছবিগুলো তোলা যায় সেগুলো তুলবে। তুলে সে এগোয় আসতেছে আর কি বেরোয় যাওয়ার সময়। তো এক জায়গায় এসে পুকুরের পাড় দিয়ে ওদিকে দেখলো যে বাঁশঝাড় আছে, বাঁশঝাড়ের ওদিকে একটু যাই। তো বাঁশঝাড়টা মানে তার খুব পছন্দ, কিন্তু বেত বাগান বাঁশঝাড়ের দুটো জিনিস সে মাথায় করে আসছিল। তো সে বেত বাগানের কাছ দিয়ে যখন যাচ্ছে তখন ছবি তুললো কয়েকটা, বেশ লাগলো তার কাছে। সূর্যের আলোটাকে পেছনে রেখে একটা খুব সুন্দর ছবি তুললো। তারপর হেঁটে গেল। তো হাঁটতে হাঁটতে সামনে যেয়ে যখন বাঁশঝাড়ের দিকে ঢুকছে তখন সূর্য কিন্তু আরও পড়ে গেছে, কেমন যেন একটা আলো আধারি জায়গাটার মধ্যে, মানে একদম মানে টুয়াইলাইট জোনের মতো একটা অবস্থা ওই জায়গায়, অন্যরকম লাগতেছে এবং অনেক পাখির ডাক। তো চিন্তা করলো যে মানে, এবং ওই সময় কিন্তু সবাই বের হয়ে যায়, কেন ওখানে মানুষজনই নাই, একদম বাঁশঝাড়ের মধ্যে একদমই নাই। তো রুম্মান ছবি তুলতে এক সাইডে দেখলো যে একটা ঝাড়ের মধ্যে একটা বেশ খানিকটা উঁচু, মানে মানুষের কোমর বা তার থেকে একটু উঁচু একটা ইসের মতো রাখা, অনেকটা কাকতাড়ুয়া যেরকম হয় সেরকম একটা পুতুল রাখা বানানো, এবং এটা খড় দিয়ে বানানো। সে দেখতেছে এখান থেকে রুম্মান খড় দিয়ে বানানো, এটার মুখটা পুরো কালো, এবং কালো জিনিসটা মনে হচ্ছে অনেকটা যে একটা যে কালো যেরকম তরমুজ থাকে সেরকম যে খোল, এরকম একটা খোল দিয়ে বানানো মাথাটা, এবং সেটার মধ্যে আঁকছে মানে একটা রং দিয়ে এরকম করে চোখ মুখ বানাইছে, এবং মাথায় যে চুলটা এটা একদম কালো চুল, মানুষের মতো, মানুষের চুল যেরকম হয় সেরকম মনে হচ্ছে ওই চুল দিয়ে বানানো, এরকম চুল দেওয়া মাথার মধ্যে, এবং দুইটা এরকম হাত বাড়ানো কাকতাড়ুয়া, একটা পুতুল তৈরি করা সোজা কথা, কাকতাড়ুয়ার মতো অনেকটা, আর মুখটা এরকম খোলের মতো, আর মাথার উপর চুল, মানে দেখতে কেমন জানি মানে একটু ভয়েরই লাগে দেখতে। তো রুম্মান দেখলো এটা রাখা বাঁশঝাড়, এরকম কতগুলো বাঁশ বেরিয়েছে, এর মধ্যে কে জানে রেখে দিছে এইখানে। তো মানে ভালো মতো সে কাছে যেয়ে দেখলো, তার খুব আগ্রহ হইলো জিনিসটা দেখে। তো ছবি তুললো, সে ক্যামেরা ওইদিকে তাক করে ছবি তুললো। তো ছবি তোলার পরে সে ছবি তোলার সময় যখন ছবি তুলছে তখন সে খেয়াল করতেছে এই কাকতাড়ুয়াটার ঠিক কাঁধের কাছে এরকম একটা বড় সুইয়ের মতো গাঁথানো, মানে সুইটা অনেকটা ওই যে লেপ সেলাই করে যেরকম সেরকম একটা সুইয়ের মতো গাঁথানো সে কাকতাড়ুয়ার কাঁধের কাছে। তো সে দেখলো যে ব্যাপারটা কি। রুম্মানের তখনও এটা নিয়ে মানে অতটাই হয়নি, চিন্তা করলো এখানে কে রাখছে, এবং ওটার সাইজ মোটামুটি বড়, প্রায় হবে কোমরের মতো সাইজ হবে, একটা মানুষের কোমর সমান। তো সে ওইটাকে দেখে আস্তে করে গিয়ে সুইটা খুলে ফেললো রুম্মান, গাছ থেকে টেনে সুইটা বের করলো, বের করে দেখলো যে একটা সুই এবং লেপ সেলাই করার মতো সুইটাকে ফেলে দিল বাঁশঝাড়ের ওইখানে। তারপর সে তাকায় দেখলো ভালো মতন, তার খুব জিনিসটা অন্যরকম লাগলো, এটা চেহারাটা। চুলটা ধরে দেখার চেষ্টা করলো, কি দেখে মনে হচ্ছে যে অরিজিনাল চুল মানুষের, চুলটা ধরে এরকম টান দিচ্ছে, চুলটা খুলে আসছে মাথার থেকে। তো দেখলো যে মাথাটা কোন একটা খোল দিয়ে বানানো,
দেখে মনে হচ্ছে যে তরমুজের খোল টাইপের কিছু দিয়ে বানানো। এখানে সে টোকা দিল 2-3টা মাথার মধ্যে এবং খুব কেন যেন একটু হাসিও লাগলো। তো তারপর সে ওটাকে নিয়ে এরকম ফেলে দিল ইসের মধ্যে, বাঁশঝাড়ের যে মাঝখানে খোলটা আছে ওটার মধ্যে ছুঁড়ে ফেললো এখানে। তো ওইটা ওই ইসের মধ্যে বাঁশঝাড়ের ওই মাঝখানে যে খোড়ল সেখানে যখন পড়ছে থ্যাপ করে শব্দ হলো, দেখলো যে ওই খোসাটা তরমুজের যে খোসার মতো মাথাটা ওইটা খুলে গেছে একদিকে, ওই শরীরটা খুলে একদিকে পড়ছে, মানে দুই দিকে পড়ে আছে। তো তখন চিন্তা করলো রুম্মান যে এটা আর কি, এটা পড়ছে কেউ হয়তো বানায় রাখছিল কোনো কাকতাড়ুয়া টাইপের ফাইজলেমি করে। হ্যাঁ, সে হাঁটা দিল ওদিক থেকে, হেঁটে সে বেরোয় আসতেছে। তখন কিন্তু সূর্য আরও পড়ে গেছে, মানে ওই বোটানিক্যাল গার্ডেনের মধ্যে শুধু ছায়া, ওখানে আর আলো ওইভাবে নাই, পুরোটা ছায়া। সে হেঁটে বেরোয় আসতেছে, ফুলের গাছ টাছ, তো পাখি টাকি ডাকতেছে। তো সে যখন নাকি ওই বেরোয় আসার রাস্তার কাছে গেছে, ওই সময় সে দেখলো 2টা দাঁড় কাক তার ঠিক মাথার খানিকটা উপর দিয়ে খুব কর্কশ শব্দে ডাকতে ডাকতে, কাঁ কাঁ করে সব ডাকতে ডাকতে একটার মাথার উপর ঘুরতেছে। সবাক হলে 2টা দাঁড় কাক কেন, 2টা দাঁড় কাক এরকম ঘুরতেছে। ঘুরতে ঘুরতে এক সময় তার সামনে এসে বসলো, ওখানে কতগুলো গাছের গুড়ির মতো ফালানো ছিল, তো ওই গুড়ির উপরে এসে বসছে। এবং অবাক হলো রুম্মান যে মানে দাঁড় কাকগুলোর সাইজ বেশ বড় এবং তাকে দেখে বেশ কর্কশভাবে কা কা করে ডাকতেছে। এবং সেই কণ্ঠটা কিন্তু মোটা, দাঁড় কাকের যে গলাটা কিন্তু মানে কণ্ঠ স্বরটা কিন্তু মোটায় অন্য টাইপের, কেমন যেন একটা রুক্ষ কা কা শব্দ হচ্ছে। তাকে দেখে তার দিকে তাকায় ডাকতেছে এবং খুব কড়াভাবে। এবং সেই চোখের দিকে তাকাইলো, চোখ 2টা লাল, মানে লাল চোখ, 2টা দাঁড় কাকের চোখ লাল, তাকায় তার দিকে ডাকতেছে। তো সে সাথে সাথে তার ক্যামেরাটা বের করে পয়েন্ট করে সাথে সাথে সে টিপলো। এটা তো ছিল প্রাইম লেন্স লাগানো, তো সুতরাং ছবি তোলা সহজ হয়েছে। টাস করে সে কয়েকটা শাটার টানলো, টেনে সে হাঁটা দিল। এবং কাকগুলো দেখা গেলো যে আবার মানে সে যখন পাশ থেকে যাচ্ছে আবার উড়ে যে মাথার উপর দিয়ে ঘুরতেছে। তো রুম্মানের কাছে একটু ভয় লাগা শুরু করলো যে মানে আবার তাকে ঠোক না দেয়, যেভাবে ঘুরতেছে তার মাথার উপর দিয়ে চিল যেভাবে চক্কর দেয় ওইভাবে। তো রুম্মান তাড়াতাড়ি হেঁটে যে একসময় গেট দিয়ে বের হয়ে গেল। বের হওয়ার পর সে দেখলো না, আর কাকগুলাকে আর দেখতেছে না সে। তো চিন্তা করলো যা গেছে, এগুলো কোত্থেকে আসছিল, কি ব্যাপার বুঝলাম না। তো সে হাঁটা দিছে ওখান থেকে বাস স্ট্যান্ডের দিকে, যে বাসে করে যাবে ওখান থেকে, যে তার বাস চেঞ্জ করতে হবে, পরে গাজীপুরের দিকে যাবে। তো ওরকম করে সে দেখলো যখন সে বাসে উঠছে তখন অলরেডি অন্ধকার, সন্ধ্যা ঘনায় গেছে, মাগরিবের আজান হয়ে গেছে। বাস চলা শুরু করলো। বাস যেতে যেতে তাকে নিয়ে গেল ওই এক স্টেশনে, যেখানে সে নামবে সেখান থেকে বাস সুইচ করলো, করে সে ওই গাজীপুরের দিকে যাওয়া শুরু করলো আরেক বাসে উঠে। তো এইবার বাসে ওঠার পর শরীরটা বেশ খারাপ লাগতেছে রুম্মানের, মনে হচ্ছে যে কেমন জানি বমি লাগতেছে, মাথাটা ঘোরাচ্ছে, কেমন জানি লাগতেছে, শরীরটা ভালো লাগতেছে না। এবং তার চোখের সামনে ওই হঠাৎ ওই স্কেয়ার ক্রোটার মুখটা ভাসতেছে, ওই যে একটা কালো তরমুজের খোলের মতো চেহারা আঁকা যে রং দিয়ে, ওইটা ভাসতেছে। এবং কেমন যেন একটা গন্ধ নাকে এসে লাগতেছে, মানে একটা মানে আজব গন্ধ, বিজাতীয় গন্ধ, যেই গন্ধ সে এর আগে পায় নাই, কেমন জানি। আর বমি আসতেছে, মানে সে মানে এটা রাখতে পারতেছে না, রেজিস্ট করতে পারতেছে না বমিটা, মানে একদম এসে পড়বে এরকম। তো রুম্মান চিন্তা করলো, আরে আমি তো আসলে মোশন সিক না, মানে আমি যে বাসে উঠছি এর জন্য বমি আসবে, জীবনে এরকম হয় নাই, আজকে কেন হচ্ছে এরকম, সে চিন্তা করে পারছে না যে এরকম কেন হচ্ছে। আর তার মানে চোখের সামনে কাকগুলাও ভাসতেছে মাঝে মাঝে। তো সে মানে একদম মানে রাখতে পারতেছে না, মানে তার বমি হয়ে যাবে। তো তখন সে চিন্তা করলো যে তার যে ব্যাগ, তার এই ব্যাগের ভিতরে পলিথিন আছে বড়, ওই পলিথিনের মধ্যে সে ওই যে মাঝে মাঝে জিনিসপত্র ঢুকায় রাখে। চিন্তা করলো যে মানে এখন বমি করে ফেলবে, সে কোনো উপায় নেই। সে বসছেও ঠিক পেছনের সিটের আরও কয়েকটা সিট আগে, অন্ধকার বাসের মধ্যে ওই হালকা রাস্তার আলো এসে পড়তেছে মাঝে মাঝে। বাস যখন ল্যাম্পপোস্টগুলো ক্রস করে যাচ্ছে তখন সে আলো মাঝে মাঝে পড়তেছে। তো রুম্মান তাড়াতাড়ি তার ওই হ্যান্ড ব্যাগের ভেতর থেকে পলিথিন বের করলো, ওটার মধ্যে আরও জিনিস ছিল, সেটা ব্যাগে ঢেলে দিয়ে সে পলিথিনটা বের করে মানে বের করতে করতে তার একদম মানে সাথে সাথে উল্টে আসছে পেটের ভিতর থেকে। তো সে তাড়াতাড়ি পলিথিনটা ধরছে মুখের উপরে, মানে পলিথিনের মধ্যে মুখ ঢোকায় সে বমি করে দিল। তো অনেকক্ষণ তার মনে হচ্ছে শরীর পুরো নিংড়া আসতেছে, ভিতর থেকে সব বের হয়ে যাবে, এরকম অসুস্থ লাগতেছে। তো পাশের যে প্যাসেঞ্জার ছিল একটু সরে বসে তারা বললো, ভাই ঠিক আছেন কি, আপনার সমস্যা আছে, বাসে উঠলে বমি হয়? তো রুম্মান মাথা নাড়তেছে এরকম যে না। তো সে কয়েকবার এরকম ওখানে ওই জায়গায় বসে কয়েকবার সেরকম করলো এবং শরীর নেতায় গেল তার। তাড়াতাড়ি সে মানে তার তো আবার ডিসেন্সি একটু বেশি ছিল রুম্মানের, মানে সে এই অবস্থাতেও খেয়াল রাখতেছে যেন তাকে দেখে কেউ নাক না ছিটকায়, বা সে যেরকম নোংরা হয়ে গেছে, বমি করছে, মানুষ খারাপ না বলে। তো সে তাড়াতাড়ি পলিথিনের মুখটাকে চেপে বন্ধ করে ফেললো, বন্ধ করে সে বেঁধে জাস্ট মুখটাকে ঢেকে চুপচাপ বসে আছে মাথাটা নিচু করে। তো পাশের লোকটা বললো, ভাই আপনি ঠিক আছেন?
তো রুম্মান শুধু বললো ভাই মাথাটা অনেক ঘুরতেছে। লোকটা বললো যে আচ্ছা আপনি দাঁড়ান, আমি ইসের সাথে কন্ডাক্টরের সাথে কথা বলতেছি। তো ওই লোকটা ওখানে উঠে ডাক দিল কন্ডাক্টরে, বললো এই ভাইয়ের অবস্থা খারাপ, ওনার শরীর খারাপ লাগতেছে, পানি আছে নাকি। যাকের মধ্যে তখন ওই ইসের কাছে পানি ছিল না, এই পাশে ড্রাইভারের পাশে একজনের পানি ছিল। তিনি বললেন যে আমার কাছে পানি আছে, পানি নেন। তো ওই পানি নিয়ে রুম্মানকে দিল। রুম্মান ওইখানে ওই যে পানি দিয়ে মুখটা কোনো মতো মুছে ওই পলিথিনের মধ্যেই ব্যবস্থা করলো, করে বললো পানি খাইলো, একটু পানি টানি খেয়ে ওখানে বসলো। তো লোকটা বললো যে ভাই আপনি কি নামতে পারবেন ঠিক মতো? রুম্মান বললো যে হ্যাঁ পারবো। তো তারপরে যখন নাকি তার যে ডেস্টিনেশন আসলো, সে কিন্তু এতক্ষণ নেতাই গেছে, আর কিন্তু তারই নেই। সে কোনো মতোই পলিথিনটা গিত্থু দিয়ে বেঁধে রেখে সে এরকম নেতাই গেছিলো। তো তার যখন ডেস্টিনেশন আসে সে বুঝতে পারছে, সে আস্তে করে উঠে নামা শুরু করলো বাস থেকে। তো নামতে যে গেটের কাছে যে সে পড়ে গেল, বাস তখন থেমে আছে, গেটের কাছে সে পড়ে গেল, একদম রাস্তায় যেয়ে পড়লো, ধাপ করে রাস্তার মধ্যে পড়ছে। সাথে সাথে মানুষজন হই হই করে উঠলো, কী অবস্থা। তো মানুষ আসলো, ওই যে তার পাশে যে প্যাসেঞ্জার সিটের লোকটা ছিল সেও আসলো, এসে বললো যে ভাই কী অবস্থা, টেনে তুললো তাকে। তো রুম্মান বললো যে আমার কেন জানি মাথা ঘুরতেছে, আমি কিছুই করতে পারতেছি না। লোকটা বললো আপনি মনে হয় খাওয়া দাওয়া করেন নাই নাকি? বলে যে না আমি খাওয়া দাওয়া করছিলাম, কিন্তু হঠাৎ করে অসুস্থ লাগলো। তো ওই লোকটা তখন বললো সবাইরে যে আপনারা চিন্তা করেন না, ওনাকে আমি পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করতেছি। তো ওই লোকটাই তাকে নিয়ে গেল, রুম্মানকে ধরে ধরে নিয়ে গেল, নিয়ে যেয়ে ওখান থেকে সে রিক্সা ঠিক করলো রুম্মানদের বাসা যেখানে সেখানে। তো উঠে সেই রওনা দিল। লোকটা বললো আপনাকে আমি পৌঁছায় দিব, অসুবিধা নেই, চিন্তা করেন না, কোনোরকম টেনশন করেন না, আমি আসি, আর আমাকে নিয়েও টেনশন করেন না, আমি মানুষ হিসেবে খারাপ না, আপনাকে আমি পৌঁছায় দিব। তো লোকটা নিয়ে গেল। তো রিক্সা অনেক দূর, রুম্মানদের বাসা মোটামুটি ভালোই দূর ছিল। সাধারণত রুম্মান এখান থেকে ওই ইসে করে যায়, ওই লেগুনার মতো ইসে করে যায়, অনেক দূর যে সেখান থেকে রিক্সা নেয়, কিন্তু আজকে এখান থেকে রিক্সা নিছে, কারণ ওগুলাতে ওঠার মতো অবস্থা নেই। তো চলতে চলতে ওই যে তাদের যে বাসার যে রাস্তা, সেই রাস্তায় চলে আসলো। মোটামুটি তাদের বাসাটা বেশ একটু নির্জন জায়গাতেই, একটা গলির মধ্যে দিয়ে গেছে। তো ওইখান দিয়ে যে রিক্সা এক সময় পৌঁছালো তাদের বাসার কাছে। তো রুম্মান ততক্ষণে অনেকটাই নেতাই গেছে, সে নড়তে পারতেছে না, এরকম ঢুলতেছে। সে শুধু দেখাইলো যে আমাদের বাসায় যে এখানে থামেন। তো থামলো, তো জিজ্ঞেস করতেছে একতলা বাড়ি। তো লোকটা তখন জিজ্ঞেস করছে এই যে এটা আপনাদের বাড়ি এখানে? রুম্মান বলছে হ্যাঁ, আমাকে নামান। বলে আপনার নামা লাগবে না, আপনি বসেন, আমি দেখতেছি আগে। বলে রুম্মানকে বসা রেখে লোকটা নেমে গেল, নেমে যে বাসায় বারবার বেল দিচ্ছে। তো অনেকক্ষণ পর রুম্মানের আম্মা ওখানে আসলো, এসে বললো যে কে, কী ব্যাপার? তো বলতেছে আপনাদের বাড়ির একজন মানুষ, উনি অসুস্থ, ওই যে রিক্সার মধ্যে আছে, রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেছেন। তো রুম্মানের আম্মা তাড়াতাড়ি বেরোলো এবং দেখলো যে রুম্মানের চাচাও আসছে ওখানে। চাচাও এসছে, কী ব্যাপার, এসে রুম্মানকে ধরলো। তো তারা একটু লাগতেছে, লোকটাকেই বরং তারা চিন্তা করতেছে কী ব্যাপার। বলতেছে আপনি কোত্থেকে পাইছেন, জিজ্ঞেস করছে রুম্মানের চাচা ওকে কোত্থেকে পাইছেন কি। তো রুম্মান তখন বলছে আরে উনি আমাকে রাস্তার থেকে সেভ করে নিয়ে আসছে, আমি বাসের মধ্যে অসুস্থ হয়ে গেছিলাম। তো রুম্মানের আম্মা তখন ওই লোকটাকে বললো যে বাবা আপনি অনেক হেল্পফুল, আপনি অনেক হেল্প করছেন আমার ছেলেটাকে। লোকটা বলছে না না, কোনো অসুবিধা নাই, আমি তো আমার দায়িত্ব, আমি একজন মানুষকে এরকম পাইছি, কী অবস্থা। যাই হোক, ওনাকে রিক্সা ভাড়া সব দিয়ে দিল তারা, এবং ওনাকে বসায় চা নাস্তা খাওয়াইলো। উনি তারপরও বসতে চান নাই, বলছে যে আপনারা ওনাকে টেক কেয়ার করেন। মনে হয় উনি কোথাও ছিল বাইরে, হয়তো এই গরম টরম লাগছে নাকি, কেন যেরকম হইলো হঠাৎ করে, উনি বাসেই দেখলাম যেরকম হয়ে গেছে। যাই হোক, লোকটাকে অনেক ধন্যবাদ দিয়ে রুম্মানের চাচা এগোয় দিয়ে আসলো সামনে। উনি তো আবার যাবেন, তাকে এগোয় দিয়ে আসলো। তার বাড়ি আবার এখান থেকে ছাড়া আরও দূরে, বাসে উঠতে হবে আবার তাকে। তো লোকটা খুব একজন কাইন্ড মানুষ, তাকে বিদায় দিয়ে রুম্মানের চাচা আসলেন। রুম্মানের আম্মা এসে রুম্মানকে শুশ্রূষা করলেন, দেখলেন যে আসলে তার খারাপ লাগতেছে। বললো ডাক্তার ডাকবে নাকি? রুম্মান বলছে না লাগবে না, হতে পারে আমি দুপুরে খাইছিলাম অনেক আর্লি, এবং এর মধ্যে অনেক ঘোরাঘুরি করছি, ওখানে দাঁড়াইছি, এবং এর জন্য হয়তো খারাপ লাগতে পারে, হয়তো ফুড পয়জনিং হয়েছে, হতে পারে এরকম, এর জন্য খারাপ লাগতেছে। তো যাই হোক, তার মা তাকে পানি টানি খেতে দিল এবং ফু দিয়ে দিল, পানির মধ্যে ধোয়া পড়ে ফু দিয়ে পানি খাওয়াইলো। তো খুবই আশ্চর্যজনক ব্যাপার, রুম্মানের আম্মা যখন পানির মধ্যে ধোয়া পড়ে ফু দিছে, সেই পানি খাওয়াইছে, তখন রুম্মানের একটু বেটার লাগা শুরু করছে। মনে হচ্ছে যে হঠাৎ করে তার অবস্থা অনেকটাই ভালো হয়ে গেছে। আগে যদি তার অবস্থা 10-3 থাকতো, এই পোড়া পানিটা খাওয়ার পর তার অবস্থা হয়ে গেছে 10-7 এরকম। হঠাৎ করে অনেকটাই রিভাইভ করছে, সে অবাক হলো, কারণ আম্মা দোয়া পড়ে ফু দিয়েছিল পানিতে। তো যাই হোক, রুম্মান একটু বেটার ফিল করা শুরু করলো। তার আম্মা বললো আচ্ছা চিন্তা করিস না বাবা, থাক, আরও দোয়া দরুদ পড়ে ফু দিল ছেলেকে। বললো যে তুই এরকম গেছিস দুপুরবেলা, ঠিক করিস না, এগুলো বুঝায় টুঝায় বসা হয়ে গেল। রুম্মানের চাচাও তাদের ঘরে চলে গেল, তাদের ঘরটা ছিল পাশে।
আর রুম্মানের বাবা গত হয়েছেন অনেকদিন। এই বাসার মধ্যে সে আর তার আম্মা থাকে, আর তার বড় বোনের বিয়ে হয়ে গেছে, বড় বোন তার বোনের বাসায় থাকে। তো এইখানে সে আর তার মা থাকে শুধু এখন, আর চাচার বাসাটা হলো পাশেই। তো রুম্মান বসে আছে, শরীরটা এখনও দুর্বল বেশ, রাত হয়েছে অনেক রাত, এর মধ্যে আকাশে মেঘ গুড়গুড় করতেছে, বৃষ্টি আসবে এরকম একটা অবস্থা। তার আম্মা ওখানে গেছে, হয়তো খাবার দাবার রেডি করতেছে। রুম্মান ঘরে বসে আছে। তো আকাশে মেঘ যেহেতু গুড়গুড় করতেছে এবং বাতাস হালকা চলতেছে, বেশ মানে ঠান্ডা বাতাস, ঝড় বৃষ্টির আগে যেরকম হয়। রুম্মান তার ঘরের জানলা খুলে দিল, জানলা খুলে দিয়ে তার বিছানায় বসছে এবং লাইট বন্ধ করে দিচ্ছে, ডিম লাইটটা জ্বালায় রাখছে। তো তার কাছে বেশ লাগতেছে, জানলা দিয়ে মাঝে মাঝে তাকায় দেখতেছে, গাছগাছালি এরকম দুলতেছে, মানে খুব সুন্দর এবং মানে বেশ মানে ঝড়ের আগে যেরকম পরিবেশ হয় সেরকম। ঝড় আসে না, কিন্তু পরিবেশটা ঝড় আসার আগের মতো। তো রুম্মান চিন্তা করছে আজকে সারাদিন কী করলাম, আচ্ছা ক্যামেরাটা কি সব কিছু ঠিকঠাক আছে নাকি। সে ব্যাগটাকে হাতে নিয়ে ব্যাগটা দেখলো, দেখে ক্যামেরা অন করলো, করে ছবির প্রিভিউ দেখতে গেল। তো ছবির প্রিভিউ দেখতে যে সে খুব অবাক হলো যে সেই যে লাস্টে কাকের ছবিগুলো তুলছিল, ওগুলো একটাও মানে স্পষ্ট কোনো কাকের ছবি উঠে নাই। মনে হচ্ছে যে মানে একদম নাড়াচাড়া করলে যদি কেউ ছবি তুলতে যায় একদম কেঁপে কুপে যে কিছু একটা উঠে সেরকম। এবং ওই কাকের যে একটা স্ট্রাকচার সেটা বোঝা, মনে হচ্ছে কালচে কিছু একটা, দুইটা পা একটু বোঝা যাচ্ছে, কিন্তু আর কিছুই বোঝা যাচ্ছে না। সবাক হলো সে কিন্তু কয়েকটা শাটার টিপ ছিল, একটা ওইভাবে ওঠে না, প্রত্যেকটা কেঁপে যাওয়া ছবির মতো এরকম এরকম। মানে রুম্মান খুব অবাক হলো, জানি আমার হাত তো স্টিডি ছিল এবং দাঁড়ায় তুলছি, মানে সে হাঁটতে দাঁড়ায় গেছে, দাঁড়ায় যে শার্ট টিপসে। তো সুতরাং ক্যামেরা নাড়াচাড়া করার মতো এরকম কিছু না। আর সব কিছুতেই মানে তার ক্যামেরাগুলোর মধ্যেই ছিল, মানে এই ভিআর লেন্স ছিল। তো সুতরাং এগুলো হওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু খুবই আশ্চর্যজনকভাবে ছবিগুলো এরকম হয়েছে। তো রুম্মান একটু অবাক হয়েছে, সে তাকায় প্রিভিউটা দেখতেছে। এই সময় তার কাছে মনে হলো তার জানালার কাছে কেমন একটা সড়সড় করে শব্দ, এবং তাদের নেট ছিল জানালায়। নেটের মধ্যে মনে হলো যে কেউ যদি কিছু যে টান দেয়, নেটটা মানে একটা ধারালো কিছু রেখে বা কোনো একটা লোহা টাইপের কিছু যে টরট করে টান দেয়, ধর একটা ছুরির মাথা যে টরট করে টান মারে যেরকম শব্দ হবে সেরকম একটা শব্দ। তো রুম্মান অবাক হয়ে তাকায় জানলার মধ্যে কী এরকম শব্দ করলো। তাকায় 1 সেকেন্ডের জন্য তার কাছে মনে হলো কিছু একটা সরে গেছে জানলার সামনে দিয়ে, কিছু একটা সরে গেছে এরকম, মানে একটা কেউ জানি মনে হচ্ছে যে কেউ দেখতেছিল, মাথা সরা ফেলছে। তো রুম্মান তাড়াতাড়ি ক্যামেরাটা ওখানে ফেলে লাফ দিয়ে সে জানলার কাছে গেছে, জানলার কাছে যে উকি দিচ্ছে, উকি দিয়ে বাইরে তাকে কিচ্ছু দেখতে পেল না। কিন্তু তার নাকি একটা গন্ধ লাগলো, এই গন্ধটা খুবই অবাক করা। ওই যে বাসে লাগছিল তার কাছে উদ্ভট একটা গন্ধ, সেরকম একটা গন্ধ, এবং তার নাড়ি ভুড়ি ঠেলে বমি আসলো আবার, বললে এখনই বমি করে দেয়। অনেক কষ্টে সে বমিটা থামায়, কেন পেটে তো ওরকম কিছু নাই খাবার দাবার। তো সে তাড়াতাড়ি আবার হেঁটে আসলো, এসে চিন্তা করলো এটা কি, মনে হলো কিছু একটা দেখলাম, আবার এরকম একটা অবস্থা। তো এই চিন্তা করতে করতে সে যে ক্যামেরাটা নিয়ে ব্যাগে ভরলো, আর ভালো লাগতেছে না, ব্যাগে ক্যামেরা রাখতে যাবে তখন তার হাতের মধ্যে কি জানি লাগলো, চুলের মতো। তো সে অবাক হলো এটা কি, সে ক্যামেরাটা রেখে টেনে দেখলো, মানে বের করছে তার হাতে ওই যে ইটা উইগের মতো যেটা পরানো ছিল ইসের মাথায়, ওই যে খোলার মাথায়, ওই যে সেই যে কাকতাড়ুয়া ছিল এরকম, ওই কাকতাড়ুয়ার মাথায় যে একটা চুলের উইগ পরানো ছিল সেটা খোলের উপরে বসানো ছিল সেই, এবং এটা ধরে মনে হচ্ছে একদম মানুষের চুল দিয়ে বানানো এরকম মনে হচ্ছে। এত মানে বেশ ভয়ও পাইলো, অবাকও লাগলো রুম্মান যে এটা এখানে আসলো কোত্থেকে, আমি কি এটা ভরে রাখছিলাম আমার এখানে। তার মনে পড়ে যতদূর সে ফেলে দিছিল, কিন্তু সে তার ব্যাগে ভরে ফেলছে, অবাক লাগলো তার কাছে। তো সে মানে খুব অস্বস্তি ফিল করলো, এখন যে এটাকে ফেলে দিবে, তার ফেলে দেওয়ার মানে জায়গাও সে খুঁজে পাচ্ছে না, ব্যাগের মধ্যে রেখে দিবে নাকি সে ডাইনে বামে ছুঁড়ে ফেলবে কোথাও, নাকি ঘরের বাইরে যে ফেলে আসবে। এর মধ্যে কিন্তু বাতাস চলা শুরু করছে বাইরে, মানে ঝড় আসবে এরকম একটা অবস্থা। তো সে মানে কোনো দিশা না পেয়ে সাথে সাথে আবার ব্যাগের মধ্যে ওইটা রেখে ব্যাগটা বন্ধ করে দিল, বন্ধ করে তার জানলাটাও বন্ধ করে দিল। বন্ধ করে যে তার কেমন জানি অস্বস্তি লাগতেছে, সে হাতটা ধুলে এবং আবার সেই বমি বমি ভাবটা ফিরে আসছে। হাত সাবান দিয়ে ধুয়ে টুয়ে তার মার কাছে গেল, তার মা বললো যে খাওয়া দাওয়া কর, তো বললো যে না খাওয়া দাওয়া করবো না, ভালো লাগতেছে না। তার মা জোর করলো খাইতে, জোর করে বললো খা, বলে যে আচ্ছা। তো বসলো, মানে কোনো মতে নাকে মুখে গুজে খাইলো আর কি। তো খাওয়া দাওয়ার পর সে রুমে চলে আসছে, এসে বসলো খাটের উপরে। শরীরটা জানি কেমন লাগতেছে, গা গুলাচ্ছে, বমি বমি আসতেছে, ভালো লাগতেছে না। তো সে দরজাটা আটকাই দিল তার রুমের। তো দরজা লক করলো না, আর ওই যে বোর্ড লক তো টিপে দেয় নাই আর কি, কেন জানি কি মনে করে সে আর লক করলো না রুমটা। তো এসে দরজাটা ওরকম লাগাই দিয়ে সে বসলো, বসে তার মোবাইল ফোন নিয়ে বিছানায় শুয়ে পড়লো। চিন্তা করলো যে বসে বসে কিছুক্ষণ মোবাইল ফোনে এটা ওইটা দেখে ব্রাউজ করে সে ঘুমায় যাবে চিন্তা করছে। শরীরটা খুব খারাপ, তো মানে টায়ার্ড লাগতেছে। দেখতেছে যে ব্যাগটা তার ওই বিছানার এই পাশে রাখা,
তো ব্যাগটার দিক তাকালে চিন্তা করলো থাক, আবার মনে মনে তখন চিন্তা করলো ওইটার মধ্যে কি চুল টুল কী কী রাখছে ওইটা ফেলে দিতে হবে দিনের বেলা উঠে। এই চিন্তা করে সে শুয়ে পড়ছে মোবাইলটা নিয়ে। তো মোটামুটি কিছুক্ষণ এদিক ওদিক ব্রাউজ করে মোবাইলটাকে রেখে সে ঘুমানোর চেষ্টা করলো, মানে তখন চোখে ঘুম আসছে, শুয়ে পড়ছে চোখ বন্ধ করে। তো ঘুমায় গেছে। ঘুমের মধ্যে সে স্বপ্নে দেখতেছে যে সে একটা বন বাদার মানে গাছপালা এগুলোর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে এবং টাইমটা হচ্ছে ওই যে ডাস্ক, মানে সূর্য ডুবে যাচ্ছে এরকম সময়। তো স্বপ্নের মধ্যে সে দেখতেছে যে তার সামনে একটা মানুষ আসলো, কালো আলখাল্লা পরা, পুরা শরীরে কালো আলখাল্লা পরা, মাথাটা ওই আলখাল্লার দিয়ে ঢাকা এবং তার আশপাশ দিয়ে কুয়াশা, পেছনের অংশে কুয়াশা। সে এসে বলতেছে, আমি ধরে পেরেক মারলাম আর তুই সেই পেরেক খুললি, তোর খবর আছে, তুই শেষ, ওই পেরেক এখন তুই নিবি। এবং বলার মধ্যে এমন একটা ভঙ্গি ছিল যেটাতে রুম্মান অনেকটা ভয় পেয়ে গেল। তো সে বলছে, আমি কি করছি, স্বপ্নের মধ্যে বলছে আমি কি করছি, বলে তুই কি করছিস, তুই টের পাবি তুই কি করছিস। এই বলে সে কালো আলখাল্লা তার উপর ঝাঁপায় পড়লো। তার কাছে মনে হলো যে একটা কালো কিছু ওখান থেকে ব্যাঙের মতো ঝাঁপ দিয়ে তার উপর পড়লো এবং তাকে গলা টিপে ধরলো। তো রুম্মান আসলে মানে ওই ঘুমের মধ্যেই স্ট্রাগল করা শুরু করলো এটা ছুটানোর জন্য, এবং সে ছটফট করতেছে, হাত পা ছুটতেছে ছোড়ার জন্য, সে পারতেছে না, মানে অনেক চেষ্টা করতেছে সে ওটার থেকে মুক্তি পাওয়ার জন্য, সে পারতেছে না। তার মানে দম বন্ধ হয়ে আসতেছে, চোখ বন্ধ হয়ে আসতেছে, মানে সে পারতেছে না একদম। চিৎকার শুরু করলো সে, মানে ওই ঘুমের মধ্যে চিৎকার করতেছে, গলা ফাটায় চিৎকার করতেছে, কোনো কাজ হচ্ছে না, তার গলা দিয়ে ঘড়ঘড় ঘড়ঘড় শব্দ বেরোইতেছে, সে হাত পা ছুটতেছে, মনে হচ্ছে বাতাসের মধ্যে সে ছুটতেছে, এরকম একটা অবস্থা। তো অনেকক্ষণ এরকমভাবে সে স্ট্রাগল করছে, মনে হচ্ছে একসময় সে নেতায় যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো রুম্মানের এই সময় ঘুমটা ভেঙে গেছে, মানে সে যখন নেতায় যাচ্ছে, সে হাল ছেড়ে দিচ্ছে, তখন তার ঘুম ভেঙে গেছে। মানে চোখ খুলছে, সে চোখ খুলে সে দেখতেছে সে বাতাসে ভেসে আছে, মানে সে তাদের যে সিলিং ফ্যান এটার খুব কাছাকাছি, সে মানে মাটি থেকে উপরে, সে আসলেই বাতাসে। এবং তার পায়ের কাছে, মানে তার পায়ের কাছে বেশ খানিকটা দূরে ওই যে সে দেখছিল যে সেই কাকতাড়ুয়াটা ওইটা দাঁড়ায় আছে ওইখানে কাকতাড়ুয়ার মতো, এবং কিন্তু ওইটাকে দেখে মনে হইতেছে ওইটা এখন লাইভ, মানে ওইটার ভেতরে জীবন আছে এরকম মনে হইতেছে, এবং ওইটা দাঁড়ায় আছে এবং মাথার মধ্যে সে উইকটা নাই, সে উইকটা তার হাতের মধ্যে, এবং সে ফিল করতে পারতেছে তার হাতের মধ্যে ওইটা চুলটা ধরা রুম্মান, এবং সে বাতাসের মধ্যে, সে কিন্তু চোখ খুলে এটা দেখতেছে, কিন্তু সে গলা দিয়ে শব্দ বের করতে পারতেছে না। সে চিন্তা করতেছে যে সে কি জেগে আছে না ঘুমায় গেছে নাকি তার কি অবস্থা, তার নিজের স্টেটটাই সে বুঝতেছে না। প্রচণ্ড ভয় মানে রুম্মানের, সে মানে নড়াচড়া করতে পারতেছে না, এরকম একটা অবস্থা। সে সারা শরীরের শক্তি এক করে চিৎকার করার চেষ্টা করলো, অনেক জোরে চিৎকার করার চেষ্টা করলো, তো মানে শব্দ বেরোচ্ছে না, গলা দিয়ে কেমন গড়গড় করতেছে। তো রুম্মান বুঝলো যে এইটা কেমন একটা সিচুয়েশন, সে মনে মনে দোয়া পড়ার চেষ্টা করলো। সে দোয়া পড়তেছে, সূরা পড়ছে একটা, সূরা পড়ার সাথে সাথে মনে হলো তাকে কেউ ছেড়ে দিল উপর থেকে, সে থাপ করে বিছনার মধ্যে পড়লো, মানে সে বিছনার উপরে পড়লো, ধাপ করে বিছনার মধ্যে পড়লো, এবং সে যখন পড়ছে তখন তার চোখটা বন্ধ করে ফেলছিল। সে চোখ যখন খুললো তার কাছে মনে হলো যে এই মাঝখানের ঘটনাটা ঘটে নাই, এটা তার একটা ভ্রম ছিল, কারণ সে মানে এখানে পড়ে মনে হচ্ছে না যে সে উপর থেকে পড়ছে, এবং সে হাতের দিকে তাকাইলো যে তার হাতের মধ্যে কোনো চুল বা কিছু নাই, তার শরীর ঘেমে গেছে। তো রুম্মান আস্তে করে উঠে বসলো, উঠে বসে দেখলো যে সে বিছানায় আছে আর সব কিছু নর্মাল, ঘরের মধ্যে কেউ নাই, ঘর খালি। ওই যে ডিম লাইট জ্বালা রাখছিল সেই ডিম লাইট জ্বলতেছে, ঘরের ভেতরে অস্বস্তিকর একটা নীরবতা, মানে এই যে সিলিং ফ্যানের একটা শব্দ সেটা হচ্ছে। আর তাদের যে বাসা, তাদের বাসায় তার রুমের পাশেই কিন্তু একটা এক্সটেন্ডেড বারান্দা আছে, সেই বারান্দাটার চালটা হচ্ছে টিনের, তো সেটার মধ্যে বৃষ্টি পড়তেছে হালকা, সেই বৃষ্টির শব্দটা আসতেছে এখানে এরকম। আর এই শব্দটাই মানে কন্টিনিউয়াসলি হচ্ছে, বৃষ্টির শব্দ আর ফ্যানের শব্দ, আর রুমটা একদম নীরব, আর কোনো শব্দ নাই। তো রুম্মানের কাছে বেশ অস্বস্তি লাগলো, তো সে চিন্তা করলো যে সে উঠে রেস্টরুমে যাবে। তো সে বিছানা থেকে উঠছে, রেস্টরুমের কাছে গেছে, রেস্টরুমের মানে সে টাচ করবে রেস্টরুমের যে হ্যান্ডেলটা দরজার, এই সময় ভেতর থেকে শব্দ হলো, রেস্টরুমের ভেতর থেকে কিচেনটাকে ডাকলো রুম্মান বলে। তো তার সারা শরীরে রোম দাঁড়ায় গেছে রুম্মানের, যে বাথরুমের ভেতর থেকে তারা রুম্মান বলে কে ডাকতেছে, কেমন যেন ফিসফিস করে কণ্ঠ, এটা নারী না পুরুষ সেটাও সে বুঝতে পারতেছে না। 2-3বার রুম্মান করে ডাকছে। তো রুম্মান খুবই ভয় পাইছে, সে চিন্তা করলো যে বাথরুমের মধ্যে থেকে আমার রুম্মান বলে কে ডাকবে, বাথরুমে যাবে কিনা চিন্তা করতেছে না, কি চিন্তা করতেছে তার মনের ভুল। তো সে কি মনে করে লাইটটা জ্বালাই দিল বাথরুমের,
বাথরুমের লাইটটা জ্বালাই দিছে, বাথরুমের মধ্যে বাতি জ্বলে উঠছে, আর ওই ডাক কিন্তু নাই। তো রুম্মান গেট খুলে ঢুকলো বাথরুমে। কেমন দিন লাগতেছে বাথরুমের ভিতরটা, মানে আলো জ্বলে আছে, অ্যাটাচ বাথরুম, মানে তার ভয় লাগতেছে আর কি। তো যাই হোক, সে বাথরুমে গেল, বাথরুম ইউজ করে সে বের হয়েছে বাথরুম থেকে বের হয়ে সে যখন নাকি দরজাটা টেনে দিছে, দিয়ে ঘুরে হেঁটে তার বিছানার দিকে যাচ্ছে, পাশের চেয়ারের মধ্যে দেখলো যে পাশে যে চেয়ারটা রাখা, ওই চেয়ারের মধ্যে সেই চুলটা রাখা, এবং তার নিচে ওই ব্যাগটা, তার যে ব্যাগটা ছিল, তার ক্যামেরার ব্যাগ, সেটা নিচে রাখা চেয়ারের, আর তার উপর ওই চুলটা বের করে রাখা। রুম্মানের সারা শরীর একদম জমে গেল, কারণ এই রাতের বেলা তার রুমে ঢুকে এগুলো কেউ বের করার নাই। সে বাথরুমে গেছিল, মধ্যে কী হবে। এই সময় সে বাথরুমের দরজার ভেতর থেকে নখ শুনলো। তার বাথরুমের ভেতর থেকে কেউ টক 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 করে দরজা নক করতেছে, মনে হচ্ছে যে কেউ একজন, মানে যেমন দরজা খুলতে বলে সেরকম। তো রুম্মান প্রচণ্ড ভয় পেয়েছে। সে বাথরুমের দরজার ধারে কাছে গেল না, চুলটাকেও ধরল না। সে ভয়ে তার বিছানায় এসে বসলো। সে চিন্তা করলো যে সে কি এখানে ঘুমাবে নাকি তার আম্মুকে ডাকবে, এরকম চিন্তা করতেছে। এই সময় তার মনে হলো তার রাজ্যের ঘুম চোখে লেগে আসতেছে, মানে তার চোখ বন্ধ হয়ে যেতেছে। আর সে ফিল করলো সে আস্তে আস্তে মাটির থেকে উঠে যাচ্ছে, মানে বিছানা থেকে উপর উঠে যাচ্ছে, মানে এই জাগ্রত অবস্থায় সে বিছানা থেকে উপর উঠে যাচ্ছে। তো রুম্মান ভয়ে চিৎকার করে উঠলো, মানে যত জোর ছিল তার কণ্ঠে, জোরে জোরে চিৎকার করলো, আম্মা আম্মা বলে চিৎকার করা শুরু করলো। মানে সে ভয় পাইছে, অনেক ভয় পাইছে। তো চিৎকার করা কিছুক্ষণের মধ্যে সে দেখলো হন্তদন্ত হয়ে তার আম্মা দরজা খুলে ঢুকছে ভিতরে। দরজা খুলে তার মা ঢুকলো, ঢুকে তাকে বাতাসে ভাষা দেখছে তার মা। তো তার মা সাথে সাথে দোয়া পড়া শুরু করছে, উনি সাথে দোয়া পড়া শুরু করছে, এবং দোয়া পড়ার সাথে সাথে রুম্মান ধপাস করে বিছানায় পড়লো। তার আম্মা যে ধরে বসছে তাকে সাথে বিছানায় পড়ছিল রুম্মান, তার আম্মা যে তাকে তাড়াতাড়ি ধরলো, এবং তিনি দোয়া পড়তেছেন সাথে সাথে, সূরা পড়ে রুম্মানকে ফু দিতেছেন। রুম্মান মনে হইতেছে যে তার শরীরে মনে হচ্ছে ভারী কিছু চেপে ধরতেছিল তাকে। তার আম্মা এই যে সূরা পড়ে ফু দেওয়াতে মনে হইতেছে শরীরটা হালকা হয়ে যাচ্ছে পরবর্তী সেকেন্ডে, এরকম লাগা শুরু করছে। তো তার আম্মা মানে একবার ক্রমাগত পড়তেছে, তিনি সূরা পড়তেছে, লম্বা একটা সূরা পড়া শুরু করছেন। আর রুম্মানের কাছে তখন মনে হচ্ছে মায়ের এই পড়াটাতে সে অনেকটা পাইতেছে, রিল্যাক্স পাইতেছে। অনেকক্ষণ তার আম্মা বসে বসে তার পাশে বসে সূরা তিলাওয়াত করলেন, এবং রুম্মান তখন মোটামুটি একসময় আস্তে আস্তে মানে সহজ হয়ে আসলো, তার মধ্যে ওই চাপটার নাই। তার মা দোয়া পড়তে অনেকক্ষণ হয়ে গেছে। তো একসময় তার আম্মা থামলো, থেমে বললো যে তোরে কি কিছু খারাপ কিছু ধরছে নাকি, তুই বাতাসে উঠলি কেমনে? তার মা দেখছে বাতাসে। তো তার আম্মা মানে খুব ভয় পাইছে এটাতে। তো তখন তার আম্মা আবার বললো তুই চুপ থাক, তুই কথা বলিস না। আর রুম্মান বলছে মা তুমি আমার পাশে থাকো। তো তার মা পাশে বসে আবার দোয়া পড়তেছেন তাকে ধরে। তো এরকম পড়তে এক সময় রাত পার হয়ে গেছে, ফজরের আজান দিছে। তখন রুম্মানের আম্মা ক্লান্ত হয়ে গেছেন, তিনি মনে পড়ে যাবেন এরকম অবস্থা। তো রুম্মান তখন বললো আম্মা আজান দিছে, তুমি টেনশন করো না, তুমি থাকো, অসুবিধা নাই। রুম্মান নিজেও তখন শুয়ে দোয়া পড়তেছে। তো যাই হোক, এরকম করতে ওই দিন ওই টাইমটা তখন পার হয়ে গেল, এবং তার আম্মা নামাজ পড়লেন এবং রুম্মানকে বললেন যে তুই নামাজ পড়। তিনি সাথে করে রুম্মানকে নিয়ে গেলেন ওনার রুমে, যখন তো উজু করায় নামাজ পড়াইলেন। তো তারপরে রুম্মানের আম্মা বললো যে আমি তো চাচারে বলতেছি যে কি হয়েছে দেখি, আমরা এটার খবর নিতেছি, তোরে এরকম কেন দেখলাম, কি হয়েছিল, কই গেছিলি তুই? তো রুম্মান বললো যে আম্মা আমি তো কালকে এরকম গেছিলাম, এরকম জিনিস দেখছি যে বোটানিক্যাল গার্ডেনে এরকম। তো তখন তার আম্মা বুঝলো যে ছেলে কোনো একটা খারাপ কিছুর পাল্লায় পড়ছিল, ওখানে কোনো জাদু করা কোনো কিছু ছিল সেখানে এরকম। তো তার আম্মা বললো যে তোরে আমি একা ছাড়বো না। তার আম্মা তার সাথে নিয়ে গেলেন তার চাচার ওইখানে। তার চাচারে যে বললেন যে ভাই সাহেব আপনি খবর দেন, হুজুরকে একটু খবর দেন, কী হয়েছে? বললো যে ওর এরকম ব্যাপার। তার চাচারা বললেন, তার চাচাও মোটামুটি বুঝে নিলেন ব্যাপারটা কি। তো তিনি চলে গেলেন, তিনি যে মসজিদ থেকে একটু পরে ওখানকার হুজুরকে নিয়ে আসলেন। তো হুজুর আসলেন, এসে বললেন যে কী হয়েছে? বললো যে এরকম ব্যাপার। তো তিনি রুম্মানের ঘরে গেলেন রুম্মানকে নিয়ে, বললো যে ওইখানে তোমার কি হয়েছে, তো আমাকে আবার বলো। তো রুম্মান সব বললো। তো রুম্মান রাতের ঘটনাও বললো যে সে এরকম চুল পাইছে এরকম। তো তখন বললো এই জিনিসটাই আমি তোমাকে জানতে চাচ্ছিলাম, তুমি কোনো জিনিস নিয়ে আসছো নাকি সাথে? তো বলে রুম্মানের ঘরে যখন হুজুর ঢুকতে যাচ্ছে, তখন ঠিক তার সামনে মানে ট্রাম করে দরজাটা লাগাই দিল রুমের কেউ, মানে মুখের উপরে দরজা লাগাই দিল এরকম। তো খুবই অবাক কাণ্ড। তো হুজুর সামনে দাঁড়ায় দেখলেন দরজা বন্ধ করে দিছে কেউ। তো হুজুর দোয়া পড়তেছেন ওইখানে, বললেন দরজাটা খুলেন, বললো তাদেরকে, রুম্মানদেরকে। তো রুম্মানও ওইখানে মোড়ানোর চেষ্টা করলো, দরজা খুলতেছে না। ভিতর থেকে কেউ ওই যে টিপে দিছে, সুইচ টিপে দিছে এরকম। ভিতরে কিন্তু কেউ নাই, এটা কিভাবে লাগলো কে জানে।
তো রুম্মানের আম্মা চাবি নিয়ে আসলো দরজার। তো হুজুর দোয়া পড়ে চাবিটা ঢুকাইলেন, ঢুকায় মোচড় দিলেন, দরজা খুলে গেল। তারপর তিনি দোয়া পড়তে পড়তে ভিতরে ঢুকলেন, বললেন আপনারা ঢুকেন না, আপনারা শরীর বন্ধ করে ফেলেন। সবাইকে তিনি বললেন দোয়া পড়ে শরীর বন্ধ করতে, দোয়া বলে দিলেন। তো সবাই শরীর বন্ধ করলেন, হুজুর রুমে ঢুকলেন। ঢুকে তিনি দেখলেন, মানে দোয়া পড়তে পড়তে দেখলেন যে বিছানা দেখলেন রুম্মানের, আর তার পাশে ওই যে চেয়ারের উপরে ওই চুলটা রাখা। তো তিনি তাদেরকে বললেন যে একটা এরকম ব্যাগ বা কিছু নিয়ে আসতে। ওই ব্যাগ বা কিছু নিয়ে আসলো, তিনি ওই দোয়া পড়ে ওই চুলটাকে নিয়ে ওই ব্যাগের মধ্যে বললেন, ভরে মুখটা বেঁধে ফেললেন। বেঁধে ফেলে বললেন যে এখানে সমস্যা আছে, আপনারা এখানে বসেন, যেহেতু রুম্মান এখানে সম্পৃক্ত আছে আমি দেখতেছি। রুম্মানের মা বসলো, রুম্মান এবং রুম্মানের চাচাও আসলো, চাচিও আসলো, তারা সবাই বসলো রুমের মধ্যে। তো রুম্মানকে একটু দূরে বসেছে তাদের থেকে, তো উনি ওখানে বসে তার মতো শুরু করলেন দোয়া দুরুদ পড়া এবং রুকাইয়া করা শুরু করলেন তিনি। তো রুকাইয়া করলেন, রুকাইয়া করে ওখানে দেখা গেল যে মানে আর কি একটা খারাপ জিনিস, ওইটার প্রেজেন্স তিনি বুঝতে পারলেন। তো ওই জিনিসটা রুম্মানের উপর আর আসতেছে না, সে ওই পাশ দিয়ে ঘুরতেছে এবং বোঝা যাচ্ছে যে হুজুর সেন্স করার চেষ্টা করতেছেন। তো এক পর্যায়ে তিনি নিজেই প্রশ্ন করলেন কাউকে, অদৃশ্য কাউকে প্রশ্ন করলেন, কি ব্যাপার, মানে এখানে কেন এসে বিরক্ত করতেছে। তো তখন ওই জিনিসটা কিছু একটা উত্তর দিছে হুজুর, এটা সবাই শুনে নাই, বাট হুজুর শুনছে। তো শুনে উনি অনেকক্ষণ মাথা নিচু করে চুপ করে থাকলেন, মানে ধ্যানের মতো দোয়া পড়তেছিলেন। উনি দোয়া পড়ার পরে এক সময় বললেন যে ঠিক আছে, ঠিক আছে, যাও যাও যাও, এরকম বললেন তিনি। বলে তারপর তিনি নর্মাল মোডে আসলেন, আবার সাধারণভাবে যেভাবে কথা বলেন ওইভাবে আসলেন। এসে বললেন সবাইকে যে রুম্মান কালকে গেছিল একটা জায়গায়, তো সেইখানে একটা কোনো একটা মানুষকে কেউ কালো জাদু করছিল। তো সেইখানে ওই কালো জাদু যখন করে, ওইখানে একটা শয়তান ওই জায়গায় নিয়োজিত হয়েছিল ওই জিনিসটা করার জন্য। তো রুম্মান সেখানে বাগড়া দিছে, সে ওইটাকে ধরে ওইটা নাকি কী করছে, সে নষ্ট করছে এবং ওইটার মধ্যে সে ইন্টারফেয়ার করছে। তো এই জন্য তাকে মানে ক্ষতি করতে চাইছিল এবং ওইটার একটা অংশ নাকি নিয়ে আসছে রুম্মান। তো রুম্মান বলতেছিল যে না আমি কিছু আনি নাই, এটা আমার সাথে এমনি আসছে এসে এইভাবে। তো বলতেছে যে হুজুর তখন বলছে বাবা আমি তো বুঝি তুমি আনো নাই, কিন্তু ওরাই এরকম, ওরা আরও সাথে রাখবে, বুঝো না, কালো জাদু কাউকে করে। তো যাই হোক, আমি ওকে যতটুকু বোঝানোর বুঝাইছি যে চলে যেতে এখান থেকে, যেটা তোমাকে আর ক্ষতি না করে, আর তোমাকে ক্ষতি করলে তাকে ক্ষতি করা হবে, তার সমস্যা হবে, এগুলো বুঝাই দিছি। তো সে চলে গেছে। তারপরও আমি তোমার রুম বন্ধ করে দিচ্ছি। এইসব ব্ল্যাক ম্যাজিশিয়ানরা খুব খারাপ, তারা মানুষের পিছনে লাগে এবং এই জিনগুলোও খুব খারাপ। তো তিনি তখন রুম্মানদের বাসা বন্ধ করে দিলেন, রুম্মানকে দোয়া দরুদ পড়ে বন্ধ করে দিলেন এবং রুম্মানকে আমল করতে বললেন, এই আমলগুলো করতে হবে যাতে তোমাকে কেউ এসে এরকমই না করে। আর কোথাও এরকম যাবা না, নির্জন জায়গায় যদি যাও মানে কাউকে সাথে নিয়ে যাবা, আর এরকম কোনো কিছু স্ট্রেঞ্জ জিনিস যেগুলো ধরবা না, ওগুলা নাড়াছাড়া করবো না। ওগুলোর মধ্যে অনেক সময় উল্টাপাল্টা জিনিস থাকে, মানুষ অনেক খারাপ, অনেক মানুষই উল্টাপাল্টা কাজ করে এগুলো নিয়ে। তো সুতরাং ওগুলা টাচ করবা না, এরকম কিছু দেখলে কখনো টাচ করবা না, এগুলো বুঝাই দেন। তো বুঝাই দিয়ে তিনি ঘরটার বন্ধ করে ওই দিন চলে যান হুজুর। আর রুম্মান এরপর নাকি বেশ কয়েকদিন এরকম মানে ফিল করছিল যে তাকে কেউ ডাকে, মানে রাতের বেলা যদি সে রাস্তা দিয়ে হেঁটে আসতে থাকতো মনে হতো যে তাকে কেউ ডাক দিছে হঠাৎ করে। তো সেই ওদিক ওদিক তাকাইতে কেউ নাই, মানে কাউকে দেখতে পেত না। আবার তাদের গলিতে যখন ঢুকতো রাতের বেলা, তাকে কেউ ইট মারতো, এরকম বড় বড় ইট এসে পড়তো তার আশেপাশে। খুবই আশ্চর্যজনক ব্যাপার, মানে সে বুঝতে পারছে এটা কোনো মানুষ মারতো না, কারণ কোনো মানুষ এইভাবে ইট মারার নাই। আর ইটগুলো একটাও লাগতো না তার গায়ে, তার এদিক ওদিক দিয়ে চলে যেত, যে দেয়ালে লেগে ভেঙে যেত, মানে হয়ে গুঁড়া হয়ে যেত এরকম। কিন্তু এত জোরে মারতো সে বুঝতো ভোঁত করে এসে পাশের দেয়ালে লেগে গুঁড়া হয়ে গেছে, এরকম করছে। এমনকি তাদের ওই যে দরজা, যে গেট, বাসায় ঢোকার যে গেট, ওইটার মধ্যেও ইট এসে লাগছে এরকম অনেকবার। তো এরকম অনেক দিন চলছে। তো রুম্মান তো বাসা থেকে বেরোলে দোয়া দরুদ পড়ে বেরোতো, শরীর বন্ধ করে বেরোতো। তো এইভাবে আস্তে আস্তে এই সমস্যাটা কেটে যায়। এরপর আর রুম্মানের এই সমস্যাগুলো হয় নাই। তো রুম্মান এরকম সবাইকে একটা রিকোয়েস্ট করছে, যে বলছে যে আপনারা যদি কেউ কখনো উদ্ভট কোনো জিনিস দেখেন এরকম, ওগুলোকে টাচ করবেন না বাইরে গেলে, এটা টাচ করলে কিন্তু একটা সমস্যা হইতেই পারে। সে বলছে যে সে আল্লাহর রহমতে বেঁচে গেছে, এর থেকে বড় কিছু তার হতে পারতো, বাট সেটার থেকে সে বেঁচে গেছে। তো এটাই ছিল রুম্মানের ঘটনা, যেটা শেয়ার করলাম আপনাদের কাছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এখন আমি চলে যাব, ফিরে আসবো আরও একটা ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।
আবারও চলে এলাম অদ্ভুত উড়েতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরও একটি ঘটনা। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন শাহিন আলম মানিকগঞ্জ থেকে। শাহিন তাদের এলাকার একটি লোকমুখে প্রচলিত ঘটনা আমাদের কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি চলে যাব শাহিনের ঘটনায়। আজ থেকে 20 বছর আগের কথা। তখন শাহিনদের এলাকায় একজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল আদেল মিয়া। আদেল মিয়া পেশায় ছিলেন ভ্যান চালক। তার নিজস্ব একটি ভ্যান ছিল এবং সেটাতে করে তিনি বিভিন্ন পণ্য পরিবহন করতেন। কখনো তিনি কাজ করতেন কোনো আড়তের হয়ে, সেখান থেকে মালপত্র নিয়ে যেতেন এদিক থেকে ওদিকে। আবার অনেক সময় দেখা যেত সবজি পরিবহন করতেন, বিভিন্ন রকম পরিবহনে কাজ করতেন তিনি। তো একটা সিজনে তিনি কাজ পেলেন ঘাটে, সেখান থেকে মাছ নিয়ে যেতেন। সেই মাছ আনতো আড়ত দ্বারা, সেই মাছটাকে তিনি নিয়ে বাজারে নিয়ে যেতেন, খুচরা বাজারে। তো বাজার তাদের এলাকা বেশ খানিকটা সামনে দূরে, তো সেখানে নিয়ে যেতে হতো। আদেল মিয়া এই কাজ পান। তো আদেল মিয়া প্রথম কিছুদিন এই কাজ করেন। তাকে একেবারে ভোরবেলা যেতে হয় সেই ঘাটে গিয়ে সেখানে সে ওই মাছগুলো বাঁধা ছাতা করেন, মানে করা ঝুড়িতে থাকে, সেগুলো বেঁধে চেঁধে তিনি তার ভ্যানে তোলেন এবং সেগুলো তারপর তিনি নিয়ে রওনা দেন। তো যখন তিনি রওনা দেন তখনও কিন্তু চারিদিকে অন্ধকার থাকে, আর বাসা থেকে বেরোন আরও অন্ধকার অবস্থায়। তো এরকম কয়েকদিন তিনি করেছেন। তো একদিনকার কথা, ওই সময় শীত আসি করতেছে, বেশ কুয়াশা হয়ে যায় ওই জায়গায়। তাদের এলাকাটা খুব কুয়াশা হয়ে যায় এবং রাস্তাঘাট খুব আঁকা বাঁকা, মানে এরকম মানে মোড় নিয়ে রাস্তা নাকি যায় এবং অনেক পুরনো স্থাপনা আছে তাদের যে এলাকা, সেই জায়গায় শাহিনদের যে এলাকা, সেখানে নাকি রাস্তাঘাটের মধ্যে অনেক পুরনো স্থাপনা আছে। দেখা যাচ্ছে যে এরকম 2-3টা বাঁক নিয়ে হঠাৎ করে পাশে একটা জমিদার বাড়ি পড়ে এরকম, এবং বেশ ওই জায়গাগুলো নাকি বেশ ভয়ের মনে হয়। তো এই রাস্তা দিয়ে ওই আদেল মিয়ার ভ্যান নিয়ে আসতে হয় অন্ধকারের সময়। তো আদেল মিয়া বেশ সাহসী মানুষ, যদিও মানুষজন ওখানে ভৌতিক কথাবার্তা বলে, তিনি ওগুলো খুব একটা কেয়ার করতেন না। তাকে অনেকে ভয় দেখাইছে, এই সকালবেলা এই জায়গা দিয়ে মাছ নিয়ে আসবি ভোরের মধ্যে, কি অবস্থা। তা আদেল মিয়া এগুলো কেয়ার করতেন না। তো তখন শীত আসি করতেছে, চারিদিকে কেমন কুয়াশা ছাওয়া, মানে ছেয়ে যায় এই জায়গায়। তো এর জন্য ওই বাঘের কথাগুলো বলা, যে কুয়াশা ছেয়ে গেলে কিন্তু বাঘ দেখা খুব কঠিন হয়ে যায়। তো একদিন শেষ রাতে আদেল মিয়া উঠছে, তো ওই দিন দেখলেন যে বেশ ঠান্ডা পড়ছে, ঠান্ডা মানে ভালোই পড়ছে, তার বেশ শীত লাগতেছে। তো তিনি উঠে তাড়াতাড়ি তৈরি হলেন যে তিনি যাবেন, তার ভ্যান নিয়ে বেরোবেন। তো যে তিনি মোটামুটি তার চাদর মাদর গায়ে দিয়ে মানে সব কিছু রেডি করে তার হ্যারিকেনে সেই কেরোসিন আছে কিনা এটা দেখলেন, দেখে তিনি আসলেন, এসে তার ভ্যান গাড়ির নিচে হ্যারিকেন বাঁধলেন। বেঁধে তিনি অন্ধকার তখনও চারিদিকে এবং কুয়াশা ছাওয়া, তিনি ঘরের থেকে বেরোয় দেখতেছেন কুয়াশা ছাওয়া, কেমন যেন একটা পোড়া গন্ধ চারিদিকে, এই শীতের সময় জিনিসটা হয়। তো দেখে তিনি তাড়াতাড়ি গায়ে চাদর পেঁচায় তার ভ্যান নিয়ে বেরোলেন। যাচ্ছেন, তিনি ঘাটে যাবেন, ঠান্ডার মধ্যে আসতেছেন। রাস্তাঘাট মানে ওই যে বললাম যে আঁকা বাঁকা, কুয়াশায় ঢাকা, সামনে দেখা যাচ্ছে না, ওই হারিকেনের আলো হালকা পড়ে যতটুকু আলো হচ্ছে এরকম। তো আন্দাজের উপরে, সম্পূর্ণ আন্দাজের উপরে ভ্যান চালাচ্ছেন আদেল মিয়া। তো এরকম চালাতে 2-3টা বাঁক নিলেন। বাঁক নিয়ে দেখলেন ওই যে জমিদার বাড়ির পাশ দিয়ে বাঁকটা গেছে, ওই দিন তার কাছে একটু কেমন গা কাটা দিয়ে উঠলো এরকম অন্ধকারের মধ্যে, চারিদিকে কুয়াশা, তখনও মানে ভোর আসে নাই, এরকম শেষ রাত তখন। তো তিনি ভ্যান চালাতে একসময় চলে আসলেন সেই তাদের ঘাটে। তো ঘাটে এসে দেখলেন যে ওইখানে কেবল ওই যে লোকটা নৌকার থেকে মাছের ঝাঁপিগুলো নামায় রাখতেছেন, সেও নিয়ে আসছে পাশের ওখান থেকে এনে ওই ঝাঁপিগুলো নামায় রাখতেছেন। তো তার সাথে সাধারণত একজন হেল্পার থাকে, তা আজকে কোনো হেল্পার নাই। তো তিনি ওই লোকরা বললেন যে কি ব্যাপার, আজকে আপনি একা, এগুলো তুলবো কে, আপনি একটু হাত লাগান। তো আদেল মিয়া একটু চেতলেন, মানে রাগ করলেন যে এই শীতের সকালে এগুলোই নাকি, আমার কি এত টাকা দেয় নাকি, এগুলো কেন আমি করবো, সেই তর্ক বিতর্ক করতে করতে তিনি ওই ঝুড়ি তোলা শুরু করলেন। অগত্যা কিছু করার নাই, যত তাড়াতাড়ি নিয়ে পৌঁছায় দিবেন তত লাভ, আর এই বাজারে খুব সকাল সকালে মাছগুলো ঢুকে যেতে হবে। যাই হোক, তিনি তুললেন মাছের ঝুড়ি, সব তুললেন। তুলে ওই লোকে বললো যে আপনি বললেন, মহাজনরা বললেন যে এরকম করলে কিন্তু হইব না, লোক রাখা লাগবো। এই বলে তাকে বিদায় দিলেন। তিনি বিদায় দিয়ে তিনি তার ভ্যান নিয়ে রওনা দিলেন। ভ্যান বেশ ভারী হয়ে গেছে, মানে রওনা দিয়েছেন, ভ্যান প্যাডেল মারা শুরু করলেন। আলো কিন্তু তখনও ফুটে নাই, কুয়াশায় তো এমনি, মানে আকাশ তো এমনি মেঘলা হয়ে আছে, কুয়াশায় একদম ছেয়ে গেছে, ওই দিন কিচ্ছু দেখা যাচ্ছে না। এমন ওই আশেপাশে যে 2-1টা দোকানপাটে একটু খুলে বসে বা হোটেলে প্রিপারেশন নেওয়া শুরু করে যে ভোরবেলা নাস্তা বানাবে, এরকমও অবস্থা নাই, কারণ অন্ধকার, মানে কোনো হোটেলও খুলে নাই। গ্রামের হোটেল যেগুলো ওই ঘাটের কাছে, সেগুলোও খুলে নাই, অন্ধকার, কুয়াশা ছাওয়া চারিদিক। তো আদেল মিয়া প্যাডেল মেরে রওনা দিয়েছেন ভ্যান নিয়ে, সামনে এগিয়ে যাচ্ছেন এবং তার কাছে মনে হচ্ছে যে তিনি কিন্তু মানে ভুল করে ফেলতে পারেন এই অন্ধকারে। হ্যারিকেনে তেমন কিছু দেখা যাচ্ছে না, হ্যারিকেন তিনি কিন্তু খুলে সামনে নিছেন, তার মানে ওই যে তার যে ভ্যানের যে কোচটা ওইটার পাশেই রাখছেন।
তারপর আলো হচ্ছে না, তিনি মনে করছেন ভুল করে তিনি কোথাও ঢুকে যেতে পারেন, এরকম চিন্তা হচ্ছে। খুব সাবধানে আস্তে আস্তে প্যাডেল করে করে যাচ্ছেন। তো হঠাৎ করে তার কাছে মনে হলো যে তার ভ্যানের পাশ থেকে কিছু একটা দৌড় দিয়ে গেছে বেশ জোরে, এবং তার পায়ের পাশ দিয়ে গেছে, এবং তিনি মনে হলো যে টাচ ফিল করছেন, কালো একটা কিছু এরকম, মানে একে তো অন্ধকার কুয়াশা, তার মধ্যে দিয়ে কালো কিছু একটা গেছে এবং তার শরীরে টাচ ফিল করছেন। তো তিনি একটু মানে কেঁপে উঠছেন যে ঘটনাটা কি গেল। মনে হলো তার ভ্যানের সামনে দিয়ে সরে গেল একটা শব্দ করে, কেমন শব্দটা একদম বিদ্ঘুটে শব্দ। তো তিনি চিন্তা করছেন কি, তো তিনি আস্তে করে ভ্যানের তার প্যাডেলটা একদম কমায় দিয়ে তিনি ব্রেকটা ধরে হারিকেনটা উঁচা করে সামনে ধরছেন, ধরে তাকায় দেখতেছেন একটা কালো রঙের কুকুর, বেশ বড় একটা কালো কুকুর দৌড় দিয়ে সামনে চলে গেছে তার ভ্যান থেকে, ওইটাই তাকে পাস করে গেছে। তারপর দেখলেন ওইটা সামনে যে ঘুরে তাকাইছে তার দিকে, মাথাটা এত বড় কুকুরটার, এরকম ঘাড়ের পাশ থেকে এরকম বড়, চোখ দুটা জ্বলতেছে, মানে চোখের মধ্যে থেকে মনে হচ্ছে যে আলো টিকরা বেরিয়েছে এরকম। তো ভয় পেয়েছেন আদেল মিয়া, কুকুর দেখে ভয় পেয়েছেন। তিনি সামনে যাবেন কিনা চিন্তা করতেছেন, তো কিছু করার নাই, তিনি তাড়াতাড়ি হারিকেনটাকে হ্যান্ডেলের মধ্যে ঝুলায় ফেলাইলেন, ঝুলে আবার প্যাডেল মারলেন। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন, যতটুকু আলো সামনে পাইতেছেন এতটুকুতে, এবং কুয়াশা মনে হচ্ছে আরও ঘনীভূত হইতেছে, চারিপাশের যে গাছগাছালির মধ্যে কুয়াশা বেরোয় আসতেছে। আদেল মিয়া মানে অবাক হইলেন, তিনি বুঝতে পারতেছেন না তিনি যাবেন কেমনে সামনে, মানে তার যাওয়ার রাস্তাটাই তিনি চিন্তা করতে পারতেছেন না। এর মধ্যে তিনি পৌঁছাইলেন একদম কাঁচা রাস্তাটা, দুই পাশে গাছগাছালি একদম। তিনি এই রাস্তা চিনেন, তার একটা আন্দাজ আছে, তো বুঝলেন যে এই রাস্তাটা এইভাবে সোজা গেছে মোটামুটি। তো ওই রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন, হঠাৎ করে সামনে শুনলেন যে কুকুর যেরকম শব্দ করে ওরকম ভারী একটা শব্দ করলো কিছু। তো তিনি ওই জায়গায় আবার ব্রেক করে দাঁড়াইছেন, দাঁড়ায় তিনি হারিকেনটা উঁচা করে ধরছেন, কেমন একটা প্রকৃতির শব্দ, আর কোনো শব্দ নাই। আবার শুনলেন কুকুরের একটা ভারী শব্দ, এটা সাধারণ কুকুর করে না, কোনো ভারী বড় কুকুরের শব্দ হবে। তো তিনি হারিকেনটা বাড়ায় ধরে দেখতেছেন যে ওই কুকুরটা কতগুলো গাছগাছালির মধ্যে থেকে মাথা বের করে রাখছে, তার দিকে তাকায় আছে এরকম জল জল চোখে, এবং মনে হচ্ছে কেমন একটা গলার ভেতর থেকে গড় 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 করতেছে। ভয় পেয়েছেন আসলে আদেল মিয়ার, মানে বুক শুকায় গেছে এই কুকুর থেকে। চিন্তা করছে এটা এরকম করতেছে কেন, আর যেখানে দাঁড়ায় আছে কুকুরটা গাছগাছালির মধ্যে থেকে, ওখানে যদি হঠাৎ করে লাফ দিয়ে তার গায়ে পড়ে তার বিশাল সমস্যা হবে। তো তিনি চিন্তা করতেছেন যে তিনি পার হবেন কিনা। এই চিন্তা করতে করতে তিনি আস্তে করে হ্যারিকেনটা রেখে চিন্তা করেন জোরে একটা প্যাডেল দিয়ে আমি সামনে চলে যাই। তো এই চিন্তা করে তিনি দ্রুত প্যাডেল মারলেন, ওইখানে প্যাডেল মেরে তার ভ্যান চলা শুরু করলো। আর তিনি মনে মনে দোয়া করতেছেন যাতে ওই কুকুর যাতে না করে। তো দেখলেন যে উনি পার হয়ে গেছেন ওই জায়গাটা, তখনও কিছু ওরকম টের পান নাই। এরপর পাশ দিয়ে যখন যাচ্ছেন দেখলেন যে বড় একটা পুকুর ছিল, পুকুরের পাশ দিয়ে যেতেছেন। কুয়াশার জন্য পুকুরের উপরিভাগ দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে পানির মধ্যে কিছু একটা লাফাচ্ছে, মানে মানে শব্দ করে যদি কেউ খেলাধুলা করে পানির মধ্যে, মানে কোনো প্রাণী যদি উঠানামা করে সেরকম লাগতেছে, ফস ফস করে পানি এরকম উপর উঠতেছে। আদেল মিয়ার বেশ ভয় লাগলো। ততক্ষণে কিন্তু এই যে অন্ধকারটা কেটে একটা আলোকিত অন্ধকার হয়েছে, মানে আলো ফুটছে কিন্তু অন্ধকার, মানে পুরা অন্ধকারটা কাটে না, এবং কুয়াশা আরও ছেয়ে ছেয়ে যাচ্ছে। আদেল মিয়া ভয়ে ভয়ে মানে তার নিয়ে ভ্যান নিয়ে আরও সামনে গেলেন। তো সামনে যেতে যেতে হঠাৎ তিনি খেয়াল করলেন যে তার সামনে কুকুরটা দাঁড়ায় আছে, একদম রাস্তা আগলে দাঁড়ায় আছে, এবং দুই পাশে শুধু গাছগাছালি ছাড়া আর কিছু নাই, দুই পাশে গাছগাছালি ছাড়া কিছু নাই। এবং এই অন্ধকার যে কেটে গেছে, চাঁদটা যে ছিল ওই চাঁদটা তখনও ওই জায়গায়, মানে একদম মনে হচ্ছে ম্রিয়মানভাবে চাঁদটা দেখা যাচ্ছে এই অন্ধকারের মধ্যে, মানে দিন হয়ে আসলো চাঁদটা ম্রিয়মানভাবে দেখা যাচ্ছে আকাশে। কেমন একটা ভয়ঙ্কর দৃশ্য, এবং তার সামনেই কুকুরটা দাঁড়ায় আছে একদম পথ আগলায়। আদেল মিয়া সবচেয়ে ভয় পেলেন যে তিনি এই পথে এতদিন যাতায়াত করছেন, তিনি কিন্তু এই কুকুরটাকে কখনো দেখেন নাই। মানে এলাকার তো কিছু থাকে ওই কুকুর, মানে যেগুলো নাকি ভবঘুরে টাইপের, ওরকম কিছু না, এবং বেশ হিংস্র, এটার ঘাড় এরকম মোটা, মানে এটা নর্মাল কোনো কুকুরের মতো না, দেখে মনে হচ্ছে বিদেশি কুকুর, একদম কালো কুচকুচে, চোখ দুটো জ্বলতেছে এবং দাঁড়ায় আছে, এবং সেই গড় 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 করতেছে। একটু পর তার মনে হলো তার যে ভ্যানের উপরে কিছু একটা দ্রুম করে পড়লো, দ্রুম করে শব্দ হলো, কিছু একটা পড়লো। তো আদেল মিয়া ভয়ের চোটে লাফ দিয়ে তার সিটের থেকে নেমে পিছনে ফিরে তাকাইছে। তাকায় দেখলেন যে লম্বা একটা কালো অবয়ব, মানে বেশ লম্বা, প্রায় 7 ফিটের মধ্যে একটা লম্বা কালো অবয়ব তার ভ্যানের পিছনে বসে তার ঝুড়ির মাথা সরায় ফেলতেছে এরকম। তো এই দৃশ্য দেখে আদেল মিয়া ঠিক থাকতে পারলো না, তিনি ঘুরে উল্টা দিকে দৌড় দিলেন, কারণ সামনের দিকে তো কুকুরটা, পিছনের দিকে, এবং তিনি তার ভ্যান পাস করে যাচ্ছেন, তখন ওই কালো অবয়বটা ওইখানে তার ভ্যানের উপর বসে আছে, ঝুড়ির ওদিকে হাত। তো তিনি দৌড়াইতেছেন,
আদেল মিয়া জেলে দৌড়াইতেছেন পিছন দিকে দৌড়াইতেছেন, আর তার মনে হচ্ছে যে তার আশপাশে গাছের পাতার উপর দিয়ে ফরফর ফরফর করে কিছু যাচ্ছে। তো তিনি ভয়ে দৌড়াইতে একদম যখন নাকি ওই যে পুকুরের কাছে চলে আসেন, তখন দেখছেন তার ঠিক সামনে, তার থেকে 20-30 ফিট সামনে, হাতের বাঁ দিক থেকে ওই কালো কুকুরটা বের হয়ে এসে তার সামনে দাঁড়ালো, মানে তার মুখোমুখি দাঁড়াইলো। তখন তার মনে পড়লো যে হাতের বাম দিকে, মানে পুকুরের উল্টা দিকে, আসলে এটা তো একটা পুরনো কবরস্থান, এটা আমার খেয়াল নাই কেন। অনেক পুরনো কবরস্থান, এই জায়গাতে মানুষ চলাফেরা করে না, ভয় পায়। বিশেষ করে ভর দুপুরে চলে না, সন্ধ্যার পরে তো একদম চলেই না মানুষ, আর এরকম সময় তো চলার মানে কথাই না। তিনি দিক দিয়ে আসছেন, এই রাস্তা দিয়ে যাচ্ছেন, আর ওই কবরস্থানে কিন্তু কুকুরটা বেরিয়েছে, কুকুরটা বেশ বড়, মানে তিনি তো আগেই দেখছেন বিশাল। এটা এখন মাটিতে দাঁড়ায় আরও বড় মনে হচ্ছে তার, এবং এটা মানে চোখ এরকম বড় করে তার দিকে তাকায় আসছে, চোখ দুটো জল করতেছে, এবং মনে হলো আস্তে আস্তে কাছে আসা শুরু করলো তার দিকে। তো আদেল মিয়া আসলে উপায়ন্ত না দেখে ভয়ের চোটে দৌড় দিয়ে যে তিনি পুকুরে লাফায় পড়লেন। পড়ছেন, বেশ ঠান্ডা, ঝপাস করে পানিতে পড়ছেন, পানি একদম তার শরীরে মনে হলো যে ফুটে গেল, পুরো ঠান্ডা, মানে হুল ফুটাই দিল পুরো। ভয়ের চোটে তিনি পানিতে লাফ দিয়ে পড়ছেন, এবং তিনি মানে বুঝতেছেন ঠান্ডা কাকে বলে। এই অবস্থায় তিনি সাঁতরানো শুরু করলেন প্রাণপণ। তো সাঁতরাইতে পুকুরটা বেশ বড়, কিন্তু তিনি মোটামুটি ভালোই সাঁতার জানতেন, ছোটবেলা থেকে সাঁতরান। তো যাই হোক, সাঁতরাইতে তিনি পুকুরের ওই পারে যেয়ে উঠলেন। থরথর করে কাঁপতেছেন তিনি। তো উঠে হাঁচড়ে পাঁচড়ে উঠে দৌড়াইলেন। ওইখানে বাঁশঝাড় ছিল, বাঁশঝাড়ের মধ্যে দিয়ে তিনি দৌড়াইলেন, এবং তিনি মনে হলো যে তার কাছে, যে তাকে ওই বাঁশঝাড়ের উপর দিয়ে কিছু একটা চলতে যাচ্ছে তার পিছনে। তো আদেল মিয়া প্রচণ্ড ভয় পেয়েছেন এই তার উপর দিয়ে, যে পাতার মধ্যে দিয়ে যে শস্য করে কিছু গেছে এই শব্দে। তো তিনি দিক বিদিক শূন্য হয়ে দৌড়াইতেছিলেন। তো দৌড়াইতে তিনি এক জায়গায় এসে পৌঁছাইলেন, দেখলেন যে ওই জায়গায় একটা হোটেল মনে হয় খুলছে, সেখানে মানে খাবার দাবার প্রিপেয়ার করবে মানুষজন। কারণ সেখান থেকে তিনি দেখছেন আগুনেরই উঠতেছে, মানে ধোঁয়া উঠতেছে আর কি এই কুয়াশার মধ্যে। তো তিনি দৌড়াইলেন ওই হোটেলের দিকে, মানে আন্দাজে দৌড়াইতে তিনি দেখলেন যে দুইটা কারিগর, একজন চুলা জ্বালাইছে আর একজন কাজ করতেছে। তিনি তাদের সামনে যে বললেন, তারা দেখে অবাক হয়ে গেল আদেল মিয়ারে। বলে, আপনি কোত্থেকে গেছেন, আপনি কে, কি ব্যাপার? তো বললো যে, ভাই আমার অনেক সমস্যা হয়েছে, আমার বাঁচান। তো তারা তাড়াতাড়ি বসতে দিল। ওখানকার হোটেলের কারিগর একজন তাকে গামছা এনে দিল, তার কাপড় ওই যে উপরের যে সোয়েটার মোটার খুলে তিনি তাড়াতাড়ি গামছা দিয়ে শরীর মুছে ও তাদেরই দিয়ে একটা কাঁথা গায়ে বেচায় ফেললেন। তো মোটামুটি কোনো মতে আর কি কষ্ট করে ওইখানে তাদেরই কাপড় নিয়ে তিনি বসলেন, তার ভিজা কাপড় সরায়, অনেক ঠান্ডা। তো জিজ্ঞেস করলেন কি হয়েছে, তখন তিনি বললেন যে এই ব্যাপার, এই দেখছে। তখন ওই হোটেলের যে লোকজন ছিল 2-3 জন, তারা বললো যে, ওই রাস্তাটা দিয়ে আপনি গেলেন কেন? আপনি যে মাছ নিয়ে আসছেন সবসময় কি ওই রাস্তা দিয়ে গেছেন? তখন বললেন না। তাহলে কোন দিক দিয়ে গেছেন? বললো যে, আমি ওই দিক দিয়ে, এই মানে একটা রাস্তার নাম বললো। তো বললো যে, ওদিক দিয়ে গেলে আপনি এই দিক দিয়ে কেন আসছেন? আমি বুঝতেই পারিনি, কুয়াশার জন্য আমি হারাই ফেলছিলাম জায়গা। তো তখন তারা বললো, হইতে পারে, জায়গা তো আসলে এটা ভালো নয়, কবরস্থানের রাস্তা খুবই খারাপ, ওদিকে কেউ যায় না, দিনে দুপুরে মানুষ হাঁটে না। কারণ আপনি ওই পুকুরে লাফায় পড়ে সাঁতরে আসছেন, এটি তো অবাক কাণ্ড। ওই পুকুরেও ভূত আছে, মানুষজন বলে খারাপ জিন আছে ওই পুকুরে। তো যাই হোক, আদেল মিয়া মানে ওখানে তারপরে ওই হোটেলে ছিল অনেকক্ষণ, এবং তার কাপড় চোপড় যখন একটু তারা ওই যে চুলার পাশে রাখছে শুকাইছে, সেগুলো পরে তারপর ওখান থেকে বের হয়ে তিনি হেঁটে যান। ওইখানে একটা হার্ডওয়্যারের দোকান ছিল, সেখানে পরিচিত লোকজন ছিল তার। তো ওখান থেকে একজনকে জোর করে নিয়ে সে ওই রাস্তা আবার ফেরত যায়। তো গিয়ে দেখে যে তার ভ্যান ওই জায়গা মতোই আছে। তার ওই ভ্যানের মধ্যে ওখানে 5 ঝুড়ি মাছ ছিল, কিন্তু খুব আশ্চর্যজনকভাবে উপরের যে ঝুড়ি, ওই ঝুড়িতে কোনো মাছ নাই, ঝুড়িটা পুরো ফাঁকা। নিচে 4টা ঝুড়ি আছে, ওগুলোর মধ্যে মাছও আছে, কিন্তু একটা ঝুড়ির মধ্যে কোনো মাছ নাই, পুরো ঝুড়িটা ফাঁকা। তো যাই হোক, ওইভাবে তিনি ওই ভ্যান ওখান থেকে সরাই নিয়ে আসেন, এবং এনে ওই যে ওই মাছটা যেখানে দেয়, এবং সেই বাজারের লোক নাকি বলে মাছ একদম নরম হয়ে গেছে। কি ব্যাপার, এত কম সময় মাছ নরম হওয়ার কথা না, কারণ ঝুড়ির মধ্যে এমনি তো ঠান্ডা, তার উপরে বরফ দিয়ে মাছ দিছে, তাজা মাছ, এগুলো নষ্ট হওয়ার কথা না, এরকম নরম হয়ে গেছে কেন? তো তাকে নাকি বলে, তো তার তো আসলে কোনো সদুত্তর নাই, এবং তিনি ওই 1 ঝুড়ি মাছ তো দিতে পারেন নাই। এগুলো নিয়ে তার সাথে পরে বোঝাপড়া হবে ওই মহাজনের। তো তিনি যাই হোক ওখান থেকে চলে আসেন ওই দিনের মতো। এরপর থেকে তিনি ওই মাছ ক্যারি করা, ওই ভোরবেলা ওই কাজ ছেড়ে দেন। তিনি আর ওই মাছ ক্যারি করেননি এরপর থেকে। সবজি এগুলো নেওয়া নিয়ে করতেন, এগুলোর কাজ তিনি বাদ দিয়ে দেন। তো যাই হোক, এই ছিল আদেল মিয়ার ঘটনা, যেটা শাহিন আলম শেয়ার করলেন আমাদের কাছে। আমার কাছে কিন্তু গ্রাম বাংলার ঘটনা হিসাবে বেশ ভয়ের মনে হয়েছে। এরকম ভোরবেলা
মানে একেবারে রাত থাকতে থাকতে গ্রামে যারা বের হয় তারা কিন্তু নানা রকম সমস্যায় পড়ে। এরকম ঘটনা কিন্তু আমরা প্রায় পাই। আমাদের বিভিন্ন ঘটনা আছে এরকম শোনা এবং শেয়ার করা, যেগুলো মানুষের কাছ থেকে পেয়েছি। তো এটাও আরেকটা ঘটনা, আর আমার কাছে বেশ ভালোই লাগলো। আপনাদের কাছে অনুষ্ঠান কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com, which is odbwootore@gmail.com। এই ইমেল অ্যাড্রেসে গিয়ে পাঠিয়ে দিতে পারেন অনুষ্ঠান সম্পর্কিত আপনার সুচিন্তিত মতামত, অথবা আপনার সাথে ঘটা কোনো ঘটনা, অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা। পাঠিয়ে দিতে পারেন মিথ, লেজেন্ড, অথবা আপনার শোনা কোনো বেশ ভয়ঙ্কর ঘটনা। যদি মানসম্মত অবশ্যই আমরা শেয়ার করে ফেলবো। তো আজকের মতো আমাকে চলে যেতে হবে, আমি চলে যাব আজকের মতো। ফিরে আসবো ইনশাল্লাহ সামনের সপ্তাহে আরও একটি নতুন এপিসোড নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলবেন, একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, যাতে করে অন্যরা অদ্ভুতরে শুনতে পায়। যারা আহমেদ বাবু ফেসবুক পেজটিতে গিয়ে আমাদের থার্সডে নাইট ফিয়ার শোনেন, তারা কাইন্ডলি পেজটি ফলো করে রাখবেন এবং আমাদের অদ্ভুতুরের পেজটিও ফলো করে রাখবেন। অদ্ভুতুরের ফেসবুক গ্রুপটি যদি জয়েন করেন তাহলে অনেক আপডেট পেয়ে যাবেন। আর আমাদের যেই চ্যানেলটি আছে প্যাট্রিয়নে, সেখানে গেলে আপনারা থার্সডে নাইট ফিয়ারের পর্বগুলো অ্যাড ফ্রি হিসাবে শুনতে পাবেন। সেখানে ফ্রি মেম্বারশিপ আছে, সেখানে জয়েন করলে কিন্তু আপনারা থার্সডে নাইট ফিয়ারগুলো আপনারা ফ্রি শুনতে পাবেন। আরও অনেক অ্যাডভান্স কিছু পর্ব অ্যান্ড আরও অনেক কন্টেন্ট সেখানে থাকছে। সেটি যদি আপনারা পেইড মেম্বারশিপে জয়েন করেন তাহলে সেটার অ্যাক্সেস আপনারা পাবেন। তো আজকের মতো আমি চলে যাচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে সামনের সপ্তাহে। আল্লাহ হাফেজ, টাটা।